এক অচেনা ছেলের বুকে ঘুমিয়ে আছে আনতারা। সেই ছেলেটি আর কেউ না, দেশের জনপ্রিয় তারকা, টপ ওয়ান অভিনেতা ইফরাত রিদান চৌধুরী। দেখতে সুদর্শন, লম্বা চওড়া গড়ন, ফর্সা গায়ের রং, বয়স ৩৪-এর কাছাকাছি। বর্তমান সময়ের অসংখ্য মেয়ের একমাত্র ক্রাশ। ইফরাতকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। শুধু দেশেই না, দেশের বাইরেও তার সমান জনপ্রিয়তা। বিদেশ থেকে বহু সিনেমার প্রস্তাব এসেছে, আর সেখানেও সে নিয়মিত কাজ করছে। বলা যায়, দেশ বিদেশ মিলিয়ে তার বিশাল এক ফ্যানবেস রয়েছে। ঘুমের মধ্যেই আনতারা একটু নড়ে উঠে অজান্তেই আরো শক্ত করে ঝাপটে ধরে ইরফানকে। কিন্তু হঠাৎই যেন তার টনক নড়ে উঠে। সে কাকে জড়িয়ে ধরে আছে। এত শক্তপোক্ত শরীর কার? পিট পিট করে চোখ খুলে মাথা তুলে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। সামনে এক অচেনা পুরুষ। তার গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই। উন্মুক্ত বুক। এতক্ষণ এই মানুষটিকেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল সে। মাথায় যেন বজ্রপাত হয়। আনতারা তড়িঘড়ি করে ইরফাতকে ছেড়ে সরে যায়। উঠে বসে নিজের দিকে তাকাতেই আরও এক দফা অবাক হয়, বরং আগের চেয়েও বেশি। তার গায়ে সাদা রঙের বড় একটা শার্ট। শার্টটা দেখে বুঝতে আর বাকি থাকে না এটা নিশ্চয়ই ইরফাদের। কিন্তু তার নিজের কাপড় কোথায়? তার কালো সুতি সালোয়ার কামিজ, তার বোরখা, হিজাব, নেকাব, দ্রুত চারপাশে মাথা ঘুরায়। চোখ থামে বেডের সামনের টেবিলটার কাছে। দেখে সেদিক তার মেঝেতে পড়ে আছে তার কালো সুতি সালোয়ার কামিজ। একটু দূরে সরিয়ে আছে বোরকা, হিজাব আর নেকাব। আনতারা এভাবেই হঠাৎ ছিটকে সরে আসায় ইফরাদের ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে সে তাকায় সামনে। প্রথম ঝাপসা দেখলেও একটু স্পষ্ট করে তাকাতেই দেখে সামনে সত্যি একটা মেয়ে বসে আছে। ইফরাত দ্রুত উঠে বসে, ভ্রু কুঁচকে কিছুটা জোরেই বলে, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? ইফরাদের প্রশ্ন শুনে আনতারা তার দিকে তাকাতেই চোখ বিস্ফারিত হয়ে যায়। বুকের উপর স্পষ্ট লাল খামচির দাগ। দেখেই বোঝা যায় দাগগুলো একেবারে নতুন। শুধু একটু তো না, পুরো বুক জুড়েই আঁচড়ের চিহ্ন। ইরফাদের বুকের সেই দাগ, আর নিজের গায়ে ইরফাদের ঢিলে ডালা সাদা শার্ট। দুটো মিলিয়ে আনতারার বুক ধক করে উঠে। ভয়ে যেন রক্ত হিম হয়ে যায়। মুহূর্তেই ঘামে ভিজে যায় শরীর। গলা শুকিয়ে কাঠ। রাতে কি হয়েছে? মাথায় ভেসে উঠে এক ভয়ঙ্কর জঘন্য ভাবনা। আসলে এটা শুধু ভাবনা না, দাগার এই শার্ট যেন সব কিছু স্পষ্ট করে দিচ্ছে। নিশ্চয়ই বড় কোনো অঘটন ঘটে গেছে। এই উপলব্ধি করতেই আনতারা জোরে কেঁদে ওঠে। ইফরাদের উত্তর পাওয়ার বদলে আনতারার কান্না শুনে আরও ক্ষেপে যায়। দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়। আঙুল তুলে রাগে গর্জে ওঠে, এই মেয়ে, কি জিজ্ঞেস করছি আমি? কে তুমি? আমার রুমে কি করছো? আর তোমার পরনে আমার শার্ট কেন? কিন্তু আনতারার কানে যেন কিছুই পৌঁছায় না। সে শুধু ভয়ে কাঁদছে। তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এত বছরের ইবাদত বন্দেগী, সব ব্যথা, তার সতীত্ব, তার চরিত্র এক মুহূর্তে যেন শেষ হয়ে গেল। সে পরিবারকে কী জবাব দেবে? আল্লাহর কাছে কি বলবে? যে মেয়ে বুঝ হওয়ার পর থেকে কখনো কোনো বেগানা পুরুষের সামনে যায়নি, এমনকি নিজের বাবার সামনেও পর্দা করে এসেছে, সেই মেয়ে কিনা বিয়ের আগেই এক অচেনা পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে। এই চিন্তায় আরও ভেঙে পড়ে আনতারা। হঠাৎই ইফরাত এগিয়ে এসে তার চোয়াল শক্ত করে চেপে ধরে। পেছন দিক থেকে চুলের মুঠি আগড়ে ধরে টেনে তোলে। ব্যথায় আনতারা আহ করে উঠে। চুল ছাড়ানোর চেষ্টা করে কষ্টে মুখ তুলে তাকায় ইফরাদের দিকে। ইফরাদের চোখ রক্ত লাল, একেবারে আগুনের মতো জ্বলছে। স্পষ্ট বোঝা যায় সে ভীষণ রেগে আছে। ইফরাত দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, এই মেয়ে, কে তুই? তোর সাহস কি করে হয় আমার রুমে ঢোকার, আর রাতে আমার নেশা করে থাকার সুযোগ নেওয়ার? চুলের টানে আনতারার মাথা যেন ফেটে যাচ্ছে। গাল দুটো চেপে ধরায় অসহ্য ব্যথা করছে।
মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। সোয়াল শক্ত করে চেপে ধরা অবস্থায় কাঁদতে কাঁদতে অনেক কষ্টে আনতারা বলে, আ আমি কিছু করিনি, আমি যা জানি না কিছু। ইফরাত চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, মিথ্যে বলবি না, বল কে পাঠিয়েছে তোকে, নাম বল। আনতারা ব্যথায় কাঁপতে কাঁপতে বলে, সত্যি বলছি, কেউ পাঠায়নি। ইফরাত ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। ও, তাহলে আমাকে দেখে লোভ সামলাতে পারিসনি। আমি নেশা করেছিলাম, সেই সুযোগ নিয়ে আমার রুমে ঢুকে নিজেকে বিলীন করে দিয়েছিস, নষ্ট মেয়ে। আনতারা মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলে, না না। ইফরাত আরও ক্ষেপে ওঠে, কি না না, তোকে ইচ্ছে করছে জানে মেরে ফেলতে। দেশের সবগুলো নিউজ চ্যানেলে এখন তোর পাল অবস্থা। চারদিকে একটাই খবর, বাংলাদেশের নাম্বার 1 অভিনেতা ইফরাত রিদান চৌধুরীকে এক তরুণীর সঙ্গে হোটেলে দেখা গেছে। শুধু এইটুকুতেই থেমে নেই, খবরের সঙ্গে যোগ হচ্ছে নানা রকম বানানো বিশ্লেষণ আর নেতিবাচক শিরোনাম। এখনও চ্যানেলের উপস্থাপিক বলছে, ইফরাত হৃদয় চৌধুরীর এমন কাজে তার মেয়ে ভক্তরা দুঃখ প্রকাশ করছে। আবার অনেকেই বলছে, ইফরাত চৌধুরী এই কাজ নতুন না, তিনি প্রায়শই এমন মেয়ে নিয়ে হোটেলে যান। নিত্য নতুন মেয়েদের সাথে ওনার অবাধ মেলামেশা। এতক্ষণ ধরে লিভিং রুমের সোফায় বসে বড় টিভির স্ক্রিনে চলতে থাকা এইসব খবর চুপচাপ শুনছিল ইফরাত। কিন্তু এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে ক্ষোভে বলে উঠে, এই বাস স্ট্যান্ডের বাচ্চার বোন নিয়ে আমি হোটেলে যেতাম, তাই জানে আমি প্রায়শই মেয়ে নিয়ে হোটেলে যাই। ইফরাদের পাশে বসে আছেন তার বাবা ইখতিয়ার চৌধুরী, আর ডান পাশে দাঁড়িয়ে আছে সাফিন। ইখতিয়ার চৌধুরী হাতেও সিগারেট। ইখতিয়ার চৌধুরীর ছেলেকে এত রেগে যেতে দেখে শান্ত গলায় বলেন, শান্ত হও রাত, এভাবে রাগলে হবে না। ইফরাত উত্তেজিত কণ্ঠে বলে, কিভাবে শান্ত হব? কী সব ফালতু ব্লেম লাগাচ্ছে আমার উপর। আর ওই মেয়ে যত নষ্টের গোড়া, ওকে পাই একবার টাচমি জ্যান্ত পুঁতে দিব। ইখতিয়ার চৌধুরী চিন্তিত স্বরে বলেন, এখন এই নিউজ ধামাচাপা দিবে কিভাবে? যদি ব্যাপারটা পরিষ্কার না হয় তাহলে তোমার চরিত্রে দাগ লেগে যাবে। ইফরাত কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবছি সবগুলো নিউজ চ্যানেলকে টাকা খাইয়ে চুপ করাবো। ইখতিয়ার মাথা নাড়িয়ে বলেন, ধরা যাক নিউজ চ্যানেলগুলো চুপ করালে, কিন্তু তোমার ফ্যান আর সাধারণ মানুষের মনে তো বিষয়টা থেকে যাবে, আর এতে তোমার কেরিয়ারেরও সমস্যা হবে। ইফরাত বিরক্ত গলায় বলে, সমস্যা কি হবে সেসব জানি আমি, এখন উপায় বলো। ইখতিয়ার একটু ভেবে বলেন, একটা উপায় আমার কাছে আছে, এতে সব মিডিয়া আর অন্যদের মুখ বন্ধ হয়ে যাবে, আর এসব অভিযোগও তোমার উপর থেকে সরে যাবে। ইফরাত তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়, চোখে প্রশ্ন, কি উপায়? ইখতিয়ার আবার বলেন, কিন্তু তুমি রাজি হবে না আমি জানি। ইফরাত বিরক্ত হয়ে বলে, এত রহস্য না করে উপায় বলো। ইখতিয়ার চৌধুরী গম্ভীর কণ্ঠে বলেন, মেয়েটাকে বিয়ে করে নাও। ইফরাত কিছু বলার আগেই পাশ থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, ইম্পসিবল, এটা কখনো হবে না, জীবনেও না। তিনজনেই ঘাড় ঘুরিয়ে তাকায়। একটু দূরে দাঁড়িয়ে আছেন ইফরাদের মা শার্লিন ইমরোজ। কথাটা তিনি বলেছেন। তিনি এগিয়ে এসে ইখতিয়ার চৌধুরীর পাশে বসে বলেন, আমার ছেলেকে আমি ওইসব রাস্তার মেয়ের সাথে বিয়ে করাবো না। রাস্তার সামান্য 2 টাকার মেয়েকে বিয়ে করতে বলছো? তুমি জানো এতে রাদের সম্মান কতটা নষ্ট হবে? ইখতিয়ার চৌধুরী শান্ত গলায় বলেন, বিয়ে হলে সম্মান নষ্ট হবে না, উল্টো যে সম্মান নষ্ট হতে যাচ্ছে তা থেকে বেঁচে যাব। শার্লিন ইমরোজ কিছু বলার আগেই ইফরাত কথা কেটে দিয়ে বলে, সম্মান গেলে যাক, কিন্তু ওই মেয়েকে বিয়ে করব না জীবনেও। আমি মিডিয়ার মুখ বন্ধ করাচ্ছি। কথা শেষ করেই ইফরাত সাফিনের দিকে তাকিয়ে বলে, যাও সব নিউজ চ্যানেলগুলোর ওনাকে টাকা খাইয়ে চুপ করাও। ইখতিয়ার গম্ভীর কণ্ঠে বলেন, আফিম, এই কাজটা করলে উল্টো মনে হবে ওদের কথাই ঠিক, বরং তোমার ওপর আসা ব্লেম
গুলোই সত্যি প্রমাণ হবে। কিন্তু তুমি যদি বিয়ে করে নাও তাহলে ব্যাপারটা অন্যভাবে সামলানো যাবে। ইফরাত রাগে ফুঁসে উঠে বলে, বললাম তো ওই মেয়েকে বিয়ে করব না। চরিত্রহীন মেয়ে একটা, সেই মেয়েকে আমি বিয়ে করব যে অচেনা ছেলের সাথে রাত কাটায় হোটেলে। ইখতিয়ার চৌধুরী ইফরাতকে বোঝাতে শুরু করেন, তো ডিভোর্স দিয়ে দিও। ব্যাপারটা মিটমাট হওয়ার কিছুদিন পর। আমি তো তোমাকে সংসার করতে বলছি না, আমি শুধু বলছি ওই মেয়ের জন্যই তো এইসব হয়েছে। তাই এখন মেয়েটাকে ব্যবহার করে সব ঝামেলা মিটিয়ে নিতে। ইখতিয়ার চৌধুরীর কথা শেষ হতেই সাফিন ইফরাতকে বলে, স্যার, ইখতিয়ার স্যার কিন্তু কথাটা খারাপ বলেননি। আপনি মেয়েটাকে বিয়ে করে নিলে আমরা সবাইকে বলবো যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন, তখন ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। ইফরাত কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবতে থাকে ব্যাপারটা নিয়ে। আপাতত বিয়ে করে সবার মুখ বন্ধ করাই ভালো। পরে যখন পরিস্থিতি শান্ত হবে তখন ডিভোর্স দিয়ে দেবে। এমন দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে সে কখনোই সংসার করবে না। সংসার তো দূরের কথা, স্ত্রী হিসেবেও মেনে নেবে না। অবশেষে ইফরাত মাথা নেড়ে বলে, ঠিক আছে, রাজি আমি। ইখতিয়ার চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, তাহলে আজকেই বিয়ে করে ফেলা ভালো। আমাদের বনানীর বাসাটাই গোপনে বিয়েটা সেরে ফেলতে হবে। মিডিয়া যেন ভুলেও খবর না পায়। সাফিন মাথা নেড়ে বলে, ঠিক আছে স্যার। এরপর ইখতিয়ার চৌধুরী ইফরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি জানো মেয়েটার বাসা কোথায়, কিংবা ওর সম্পর্কে কিছু? মেয়েটাকে খোঁজ পাবে কিভাবে? ইফরাদ বিরক্তি স্বরে বলে, বললাম না এই মেয়েকে আমি জীবনে প্রথম দেখেছি, আমি জানবো কিভাবে ওর বাসা কোথায়? সাফিন জানে হয়তো, ওকে ড্রপ করে দিয়েছিল। তারপর সাফিনের দিকে ঘুরে বলে, মেয়েটাকে কোথায় ড্রপ করেছিলে? সাফিন একটু অপ্রস্তুত হয়ে বলে, স্যার, মেয়েটাকে আমি ড্রপ করিনি তো, একটা ওভারে দিয়ে দিয়েছিলাম। ইফরাদ কপাল কুঁচকে বলে, তো লোকেশন কি বলেছিল মেয়েটা? সাফিন মাথা নিচু করে বলে, সেসব তো শুনিনি। ইফরাদ রাগে সাফিনের দিকে তাকায়। সাফিন ঢোক গিলে চুপ করে রইল। ইফরাদ উঠে দাঁড়িয়ে দৃঢ়স্বরে বলে, ওই মেয়েকে নিয়ে আমি বনানী বাসায় আসছি, সেখানেই কথা হবে বলে ইফরাত দ্রুত বেরিয়ে গেল। সাফিনও তার পিছনে পিছনে চলে গেল। ওরা বেরিয়ে যেতেই সিঁড়ি দিয়ে হুড়মুড় করে লিভিং রুমে ঢুকে একটা ছেলে। সুদর্শন, ফর্সা গায়ের রং, জিমে গড়া শক্তপোক্ত শরীর, দেখতে অনেকটাই ইফরাদের মতো। উচ্চতাও ইফরাদের সমান হবে। চেহারা দেখে বোঝা যাচ্ছে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। ছেলেটার নাম ইফতিন রাইড চৌধুরী। লিভিং রুমে এসে ইফতিন উত্তেজিত গলায় ইখতিয়ার চৌধুরীকে বলে, নিউজ সোশ্যাল মিডিয়ার কী সব হচ্ছে? ব্রোর সাথে একটা মেয়ের হোটেলের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ইখতিয়ার চৌধুরী উঠে দাঁড়িয়ে শান্তভাবে বলেন, শান্ত হও, আগে চেঞ্জ করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব। রাস্তায় সব বলছি। ইফতিন অবাক হয়ে বলে, এত কুল হয়ে আসো কিভাবে ড্যাড? আমি ঘুমিয়েছিলাম। আমার ফ্রেন্ড, কলিগরা, ডিরেক্টররা সবাই ভিডিও শেয়ার করে কল দিচ্ছে, নানা কথা বলছে, জিজ্ঞেস করছে মেয়েটাকে, ব্রোর ব্যাপারে জানতে চাচ্ছে। ইখতিয়ার চৌধুরী ধীর স্বরে বলেন, ওই মেয়েকে রাদও চিনে না। কিভাবে যেন ওই মেয়ে রাদের হোটেলের রুমে ঢুকে পড়ে রাতে। তারপর বাকিটা নিউজ চ্যানেলগুলো বাড়িয়ে ছড়িয়ে ফেলে। এখন যাও, রেডি হয়ে এসো, বনানীর বাড়িতে যাব। ইফতিন জিজ্ঞেস করে, সেখানে কেন? ইখতিয়ার বলেন, সেখানে ওই মেয়ের সাথে রাদের বিয়ে হবে। এখন লেট করো না, যাও। ইফতিন মাথা নেড়ে বলে, আচ্ছা, আমি রেডি হয়ে আসছি বলে ইফতিন চলে গেল। এবার ইখতিয়ার চৌধুরী শার্লিন ইমরোজের দিকে তাকিয়ে বলেন, তুমি যাবে? শার্লিন ইমরোজ দৃঢ় কণ্ঠে বলেন, আমি গেলে আমার ছেলের সর্বনাশ হতে দিব না। ইখতিয়ার চৌধুরী বলেন, তাহলে থাকো এখানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আকাশে লালচে আভা সরিয়ে আছে। অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। আন্তারা এখনও হেঁটে চলেছে। মাঝে অবশ্য একবার একটা পার্কে বসে বিশ্রাম নিয়েছিল, তবে সেটা প্রায় 1 ঘন্টা আগের কথা। এখন তার পা আর চলছে না, কিন্তু থামবে
কোথায় যাবে বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আনতারা রাস্তার মাঝখানে চলে আসে। ঠিক তখনই তার হুঁশ ফেরে পাশ ফিরে তাকাতেই দেখে একটা কালো গাড়ি একদম তার সামনে। মুহূর্তেই তার মনে হয় সব শেষ। ভয়ে আনতারা চোখ বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু কোনো আঘাত লাগে না, কোনো ব্যথাও অনুভব করে না আনতারা। আনতারার মনে প্রশ্ন জাগে, তবে কি সে মরে গেছে? তাই কি শরীর ব্যথা লাগছে না? আনতারা ধীরে ধীরে চোখ খুলে দেখে গাড়িটা তার একদম কাছে এসে থেমে আছে। সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই গাড়ির পেছনের সিট থেকে একজন পুরুষ নেমে আসে। তাকে দেখেই আনতারা চিনতে পারে সকালের সেই হোটেলের ছেলেটা, অভিনেতা ইফরাদ রিদান চৌধুরী। সামনের সিট থেকেও আরেকজন নেমে আসে, সেই ছেলে যে সকালে আনতারাকে গাড়িতে তুলে দিয়েছিল, অর্থাৎ সাফিন। ইফরাদ এসে আনতারার সামনে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলে, এই মেয়ে, তোমাকেই তো খুঁজছিলাম, চল আমার সাথে। বলে ইফরাত খপ করে আনতারার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গাড়িতে উঠে বসে। আনতারা বিস্ময়ে তাকিয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। সাফিনও আবার গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। ইফরাত একবার আনতারার দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বিস্ময় কাঁপতেই আনতারা ভয় পেতে শুরু করে। সকালে ইফরাত তাকে হুমকি দিয়েছিল আবার সামনে এলে মেরে ফেলবে। সেই কথা মনে পড়তেই তার বুক কেঁপে ওঠে। তবে কি তাকে মেরে ফেলার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে? আনতারা কাঁপা গলায় বলে, গাড়িতে তুলছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ইফরাত কোনো উত্তর দেয় না, যেন কথাটা শুনতেই পায়নি। আনতারা এবার সামনে বসা সাফিনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনারা কি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন? কিন্তু আমি তো ওনার সামনে আসিনি, আমি তো আগেই এই রাস্তায় ছিলাম, আপনারা পরে এসেছেন। আনতারার কথা শুনে ইফরাত চোখ খুলে ভ্রু কুঁচকে তাকায়। সাফিনও অবাক হয়। ইফরাত দাঁতে দাঁত চেপে বলে, আই উইশ এখন যদি তোমাকে মেরে ফেলতে পারতাম। এই কথা শুনে আনতারা ভয়ে সংকুচিত হয়ে যায়। ঠোঁট কামড়ে সাহস জোগাড় করে বলে, কি খারাপ মানুষ আপনি, একটা মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এবার আর ইফরাত জি নিজেকে সামলাতে পারে না, রাগে ফেটে পড়ে। হাত বাড়িয়ে আনতারার গাল শক্ত করে চেপে ধরে আনতারাকে সিটের সাথে চেপে ধরে। ইফরাত দাঁতে দাঁত চেপে বলে, খারাপে দেখেছিস কি তুই? তুই কি ভেবেছিস তোকে এত সহজে ছেড়ে দিব? তোর খুব শখ না ইফরাত রিদার চৌধুরীর সাথে রাত কাটানোর? রাত তো কাটিয়েছিস, এর ফল ভোগবি না? বাজারের মেয়ে, তোর জীবন নরক করে দিব। এটা ইফরাত রিদান চৌধুরীর প্রমিস। এখন চুপচাপ মুখ বন্ধ করে বস, আর একটা শব্দ বের হলে মুখ থেকে আজীবনের জন্য মুখ বন্ধ করে দিব। বলেই ইফরাত সরে আসে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আনতারা ছলছল চোখে সিটে আগের অবস্থাতেই পড়ে থাকে, নড়ে না। গালটা জ্বালা করছে অনেক জোরে চেপে ধরায়। তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে ইফরাদের বাজারের মেয়ে বলায়। আনতারা ধীরে ধীরে সোজা হয়ে বসে। তার খুব কান্না পাচ্ছে। একটা রাতেই যেন তার পুরো জীবন অভিশাপে পরিণত হয়েছে। সব কিছু হারিয়ে ফেলেছে সে। চারদিকে শুধু অপমান আর তুচ্ছতা। আর চরিত্রে এমন এক দাগ যা হয়তো কোনোদিন মুছবে না। শুধু সমাজের চোখে না, তার নিজের কাছেও সে অপরাধী। মনে হচ্ছে তার আখিরাতও শেষ হয়ে গেল। এত নামাজ, এত ইবাদত, সব কি তবে সেই এক রাতেই নষ্ট হয়ে গেল? অথচ সেই রাতের কিছুই তার মনে নেই। কিভাবে সে ইফরাদের রুমে গেল, কি হয়েছিল, কিছুই মনে নেই। এই অজান্তে ঘটে যাওয়া পাশের কথা মনে হলেই তার বুক ফেটে যায়। ছলছল চোখে সে ইফরাদের দিকে তাকায়। সামনের সিটে বসে সাফিন লুকিং গ্লাসে সব দেখছে। তার মনটা খারাপ হয়ে যায় আনতারার জন্য। মেয়েটার মুখটা কত নিষ্পাপ, এত নুরানি চেহারার একটা মেয়ে কি সত্যি এসব করতে পারে? কিন্তু যা ঘটেছে সেটাও তো অস্বীকার করা যায় না। তবু আনতারার জন্য তার খুব মায়া লাগছে। সে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে। সাফিন দ্রুত নেমে ইফরাদের পাশের দরজা খুলে দেয়। ইফরাদ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তারপর গাড়ির ভেতরে ঝুঁকে আনতারার দিকে চোখ শুরু করে তাকিয়ে বলে,
ইনভিটেশন দিতে হবে নামার জন্য। আন্তারা মুখটা মনমরা করে গাড়ি থেকে নামে। নামার সঙ্গে সঙ্গেই ইফরাদ আন্তারার হাতটা শক্ত করে ধরে গাড়ির ওপাশে নিয়ে যায়। ইফরাদের স্পর্শে আন্তারা অস্বস্তিতে কেঁপে ওঠে। পরপুরুষের হাত ধরা তার জীবনে এই প্রথম। সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইরফাদ চোখ রাঙিয়ে আরও শক্ত করে হাত চেপে ধরে। হাতটা ছেড়ে দেওয়ার জন্য বলতেছেও বলতে পারে না। দেখা গেল আরও কিছু নোংরা গালি দিয়ে দিবে ইফরাদ আন্তারাকে নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। লিফটে উঠে সোজা 14 তলায় গিয়ে থামে। আন্তারা কিছুই বুঝতে পারছে না কেন তাকে এখানে আনা হয়েছে। কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে। বললে তো হয়তো আবার তার চরিত্র নিয়ে নোংরা কথা শুনতে হবে। লিফট থেকে নেমে ইফরাদ আন্তারাকে নিয়ে অ্যাপার্টমেন্ট এর সামনে আসে। দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখে লিভিং রুমে বসে আছেন ইফরাদের বাবা ইখতিয়ার চৌধুরী, ছোট ভাই ইফতিন এবং কাজী সাহেবও তার 2 জন সহকারী। ইফরাদকে দেখে ইফতিন এগিয়ে আসে। তারপর আন্তারাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অবশ্য দেখছে বলে ভুল হবে। ইফতিন যেন রীতিমতো চোখ দিয়ে আন্তারাকে স্ক্যান করছে। ইফতিনের এমন তাকানোর আন্তারা ভীষণ অস্বস্তি বোধ করে। আন্তারা মাথা নিচু করে ফেলে। ইফতিন কিছুক্ষণ আন্তারাকে দেখে নিয়ে বলে, আই থিঙ্ক ব্রো, এই মেয়ে ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়েছে তোমাকে বিয়ে করার জন্য। ভোলাবালা ফেস দেখিয়ে ভিকটিম কার্ড প্লে করে তোমাকে বিয়ে করার জন্য এসব করেছে। ইফতিনের এসব কথায় আন্তারা অপমানিত বোধ করে। তার মনে হয় মাটিতে মিশে যেতে। এত অপমান অপদস্থ আর সহ্য হচ্ছে না। ইফতিনের কথা শুনে ইফরাদ দাঁতে দাঁত চেপে আন্তারার দিকে তাকিয়ে বলে, শখ যেহেতু হয়েছে মিটিয়ে দিব সব শখ। তখনই ইখতিয়ার চৌধুরী ডেকে ওঠেন, আচ্ছা পরে কথা হবে, এখন এসো মেয়েটাকে নিয়ে। ইফতিন সরে দাঁড়ায়। ইফরাদ আন্তারাকে নিয়ে সোফায় বসে পাশাপাশি কাজী সাহেব বিয়ের রেজিস্ট্রি বই খুলে তত্ত্ব লেখার প্রস্তুতি নেন। তারপর ইফরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, মেয়ের নাম কি? ইফরাদ তো আন্তারার নামই জানে না। সে আন্তারার দিকে ঘুরে তাকিয়ে বলে, এই মেয়ে তোমার নাম কি? কাজীর হাতে থাকা বিয়ের কাগজ দেখে আন্তারা বুঝে যায় তাকে বিয়ে করার জন্য এখানে আনা হয়েছে। কিন্তু কেন? নিজের সম্মান বাঁচাতে, ফ্যানদের সামনে মুখ রক্ষা করতে। এই ভাবনার মধ্যে আন্তারা চুপ করে থাকে। ইফরাদ বিরক্তি হয়ে আবার বলে, কি জিজ্ঞেস করেছি আমি? আন্তারা নিচু স্বরে উত্তর দেয়, মারজানা। কাজী সাহেব প্রশ্ন করেন, মা? নামের আগে পিছে কিছু নেই। আন্তারা শান্তভাবে বলে, মারজানা আমার ডাক নাম। আমার মা রেখেছিল, আসল নাম আন্তারা শেখ। ইফরাদ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠে, এই মেয়ে তোমাকে কেউ বলেছে না ডাক নাম বলতে? অসহ্য ইরিটেটিং মেয়ে। ইফরাদের ধমকে আন্তারা অপমানিত বোধ করে, মাথা নিচু করে ফেলে। কাজী সাহেব এবার তার বাবার নাম জিজ্ঞেস করেন। আন্তারা সোজাসুজি বাবার নাম বলে দেয়। সব লিখে নিয়ে কাজী সাহেব এবার ইফরাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, দেনমোহর কত নির্ধারণ করব? কাজী সাহেবের প্রশ্নের উত্তরে ইফরাদ ঠান্ডা গলায় বলে, দেনমোহর তালাক লিখেন। স্পেশাল বিয়ে যেহেতু, দেনমোহরটাও স্পেশাল থাকুক। তালাক দিয়ে না হয় স্ত্রীর কাছে যাব। এমনিতেও ওর পরপুরুষের সাথে মেলামেশা করার অভ্যাস আছে, তাই তালাকের পরও কাছে গেলে কোনো সমস্যা হবে না। কথাগুলো শুনে আন্তারা লজ্জায় অপমানে চোখ বন্ধ করে ফেলে। কান্না আসতে নেয়, কিন্তু আন্তারা আটকে ফেলে। চোখের জল একই সাথে তার মাথায় নানা প্রশ্ন ঘুরতে থাকে। দেনমোহর আবার তালাক হয় নাকি? বিয়ে তো আল্লাহর একটি সুন্দর বিধান, সেটাকে নিয়ে এমন তামাশা কিভাবে করে কেউ? এই মানুষের অন্তরে কি আল্লাহর ভীতি নেই? সে এক অদ্ভুত মানুষের দেখা পেল যে তাকে নোংরা কথা এবং আল্লাহর বিধান নিয়ে তামাশা করতে দুবার ভাবে না। ইখতিয়ার চৌধুরী আন্তারার মুখের ভয়ের ছাপ দেখে কিছুটা ধমকে সুরে বললেন, এটা কি ধরনের ফাজলামো রাদ? দেনমোহর নিয়ে এসব কেউ বলে? কাজী সাহেব, আপনি দেনমোহর 30 লাখ লিখেন, তারপর
তিনি আন্তারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তোমার কোনো আপত্তি আছে 30 লাখ টাকা দেনমোহরে? আন্তারা চুপ করে থাকে। সে এখনো তাদের কথার ধাক্কা সামলাতে পারেনি। উত্তর না পেয়ে ইখতিয়ার চৌধুরী কাজীকে বলেন, চুপ থাকা সম্মতির লক্ষণ। আপনি 30 লাখই লিখেন। তো সব তথ্য লিখে নিয়ে কাজী সাহেব আন্তারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি ইখতিয়ার চৌধুরীর বড় ছেলে ইফরাদ রিদান চৌধুরীর সাথে 30 লাখ টাকা দেনমোহরে বিবাহের সম্মতি প্রদান করছেন? রাজি থাকলে মা কবুল বলেন। প্রশ্নটা শুনে আন্তারা ইফরাদের দিকে তাকায়। ইফরাদ তীক্ষ্ণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আন্তারা মনে মনে ভীষণ দ্বন্দ্বে পড়ে যায়। এই মানুষটি তার সম্পূর্ণ বিপরীত, যার মাঝে ইসলামী চিন্তাধারা নেই, আল্লাহর ভীতি নেই, কিন্তু বিয়ের আগে তার সঙ্গে রাত কাটানো বিশাল বড় গুনাহ হয়ে গেছে। যদি তাদের মধ্যে হারাম সম্পর্ক হয়ে থাকে তাহলে বিয়ের মাধ্যমে সেটাকে হালাল করা ভালো। তারপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তো পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পাহাড় সম গুনাহ তিনি মাফ করেন। হয়তো এই বিয়েটাই আল্লাহর ইচ্ছা, ভুলকে শুদ্ধ করার সুযোগ। এদিকে ইফরাদ বিরক্তি চোখে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এত বাবার কি আছে, মেয়েটা তো নিজেই তাকে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিল, হয়তো এখনো নাটক করছে। তার কাছে আন্তারা একটা নাটকবাজ মেয়ে ছাড়া কিছু না। আন্তারা চোখ নামিয়ে আনে, ধীরে চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমি আমার অজান্তে করা পাপের তওবা চাইছি। আমি জানি আমার রব আপনি পরম করুণাময়ী, দয়াশীল। আপনি আমার এই ইচ্ছাকে কবুল করে নিন। এই যাত্রা আপনার রহমত আর নিয়ামতে পরিপূর্ণ করে দিন, আল্লাহ রব্বুল আলামিন। আন্তারা চুপ থাকায় কাজী সাহেব আবার জিজ্ঞেস করেন, আপনি কি ইখতিয়ার চৌধুরীর বড় ছেলে ইফরাত রিদানের সাথে বিবাহে সম্মতি প্রদান করছেন? রাজি থাকলে মা কবুল বলেন। আন্তারা চোখ খুলে দীর্ঘকণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল। আমি ইফরাদকে স্বামী হিসেবে কবুল করছি। ঘরে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। শুধু ইফরাদ ছাড়া তার কাছে পুরো ঘটনাটা অসহনীয় বিরক্তিকর। সে বাধ্য হয়ে সব করছে। কাজী সাহেব এবার ইফরাদের দিকে তাকিয়ে বলেন, বাবা, আপনি কি আজাদ শেখের বড় মেয়ে আন্তারা শেখকে বিবাহের জন্য রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। ইফরাদ এক মুহূর্তেও সময় নেয় না, সঙ্গে সঙ্গে বলে, কবুল, কবুল, কবুল। বিয়ে সম্পূর্ণ হয়। সবাই তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মোনাজাতে হাত তোলে। কিন্তু সত্যি কি তাদের সামনে কোনো সুন্দর ভবিষ্যৎ আছে? দুজন সম্পূর্ণ আলাদা জগতের মানুষের সংসার কেমন হবে? তা কি সত্যি সুন্দর হবে? ইফরাত কি তা হতে দেবে? শার্লিন ইমরোজ সোফায় বসে আছেন। ডান হাত সোফায় হাতলে রেখে হাত দিয়ে কপাল চেপে ধরেছেন। চোখ জোড়া বন্ধ, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। ছেলের কথা ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে উঠেছেন। মিডিয়ায় ছেলের নাম জড়িয়ে নানা নৈবাচক খবর বেরিয়েছে, তবে সেগুলো নিয়ে যতটা না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা এই নিয়ে যে ছেলে এখন এক অজানা রাস্তার মেয়েকে বিয়ে করে ঘরে আনছে। বিষয়টা ওনার কাছে ভীষণ লজ্জার। মেয়েটার পরিবার, শিক্ষাগত মান কিছুই জানা নেই। উনি মনে মনে ভাবেন, ভালো পরিবারের কোনো মেয়ে কি এভাবে এক অচেনা ছেলের বেড পর্যন্ত যেতে পারে? তাহলে নিশ্চয়ই মেয়েটি খুব নিচু মানসিকতার, থার্ড ক্লাস পরিবারের। কিন্তু এমন মেয়েকে নিয়ে তারা কিভাবে এমন হাই সোসাইটিতে চলাফেরা করবে? শার্লিন ইমরোজ নিজের ফ্রেন্ডেরই বা কী বলবেন যে তার ছেলের বউ একটা থার্ড ক্লাস পরিবারের মেয়ে? এসব ভাবনায় তিনি আরও অস্থির হয়ে পড়েন। ইখতিয়ার চৌধুরী আর ইফতিন বেরিয়ে যাওয়ার পর থেকেই ওনার অশান্তি যেন বেড়েই চলেছে। শার্লিন ইমরোজ দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সন্ধ্যা 8টা বাজতে চলেছে, এখনও কেউ ফিরছে না। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ান। মেয়ে দ্রুত এসে মেন ডোরে
দিকে এগিয়ে গেল দরজা খোলার জন্য। শার্লিন ইমরোজও দ্রুত পায়ে সেখানে গিয়ে দাঁড়ান। মেয়ের দরজা খুলে সরে দাঁড়াতেই দেখে বাইরে ইফরাদ ও আনতারা দাঁড়িয়ে আছে। ইফরাদের ডান পাশে ইখতিয়ার চৌধুরী আর তাদের পেছনে ইফতিন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ইফরাদ ভেতরে ঢুকে সোজা হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে। আনতারা বাইরেই দাঁড়িয়ে আছে। ইফরাদের যেন খেয়ালই নেই যে আনতারা পেছনে রয়ে গেছে। ইখতিয়ার চৌধুরী বিরক্ত হয়ে বলেন, এটা কেমন কাজ রাত? বউকে দরজা রেখে নিজে একা ভেতরে ঢুকে গেলে? ইফরাদ তাচ্ছিল্যের সুরে জবাব দেয়, ওকে বউ মানে কি? জাস্ট ইমেজ নষ্ট হওয়ার চাপে বিয়ে করেছি। এই মেয়ে বাসুক মরুক আমার যায় আসে না। ইখতিয়ার চৌধুরী আবার বলেন, নতুন বউয়ের সাথে এভাবে কেন কথা বলছো? ইফরাদ রেগে বলে, নতুন বউ মাই ফুট। ইখতিয়ার চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়েন। এদিকে শার্লিন ইমরোজ এতক্ষণ মনোযোগ দিয়ে আনতারাকে দেখেছিলেন। আনতারার পরনে সুতি সালোয়ার কামিজ আর ওড়না দেখে তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। তার ধারণা ভুল ছিল না, মেয়েটি নিশ্চয়ই তাদের থেকে অনেক নিচু পরিবারের। এবার শার্লিন ইমরোজ রাগে ফেটে পড়েন। বউ বউ করো না, পায়ে থাকা জিনিস মাথায় উঠে যাবে। বলে গেছে এই মেয়ে কি করেছে, এই মেয়ের জন্য আমাদের কতটা ভোগান্বিত হয়েছে। আমার ছেলেটার নাস্তানাবুদ অবস্থা হয়েছে। ইখতিয়ার চৌধুরী লজ্জা পেলেন। নতুন বউ দরজার সামনে দাঁড়িয়ে, আবার বাড়ির লোকজনের এমন ব্যবহার। তিনি চোখের ইশারায় শার্লিন ইমরোজকে চুপ করতে বলেন। তারপর আনতারার দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, আচ্ছা মা তুমি ভেতরে ঢুকো। এতক্ষণ আনতারা মাথা নিচু করে চুপচাপ সব কথা শুনছিল। গত রাতের ঘটনার কথা তুলে বারবার তার চরিত্র নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে। এতে আনতারার ভীষণ কষ্ট লাগছে। এত মানুষের সামনে এভাবে অপমান সহ্য করা। তবুও আনতারা ইখতিয়ার চৌধুরীর দিকে তাকিয়ে ভদ্রভাবে মাথা নেড়ে ভেতরে ঢুকে। ভেতরে সে মাথা তুলে দেখে সোফায় বসে ইফরাদ তার দিকেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আনতারা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। শার্লিন ইমরোজ ছেলের পাশে গিয়ে বসে বলেন, কেন বিয়ে করলে তুমি এই মেয়েটাকে? এই মেয়ের থেকে তো আমাদের বাড়ির মেইনডোরা অনেক ক্লাসি। ইফরাদ বিরক্ত হয়ে আনতারার দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকায়। থমকে সুরে বলে, শখ করে বিয়ে করে আনিনি, জানো তো এটা? তাহলে মাথা ব্যথা বাড়াচ্ছ কেন? ইফরাত কথাটা বলেই রাগে উঠে দাঁড়ায়। তার সব কিছু অসহ্য লাগছে, এমনকি বাড়ির মানুষগুলোকেও সহ্য হচ্ছে না। ইফরাত দ্রুত পায়ে হেঁটে আনতারার দিকে এগিয়ে এলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় আনতারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হঠাৎ ধাক্কায় আনতারা টলে ফুটলেও নিজেকে সামলে নেয়। শার্লিন ইমরোজ ছেলের ধমক খেয়ে মুখ গম্ভীর করে ফেলেন, কিন্তু সেই রাগ তিনি ছেলের উপর ঝাড়লেন না। চোখ ঘুরিয়ে গরম দৃষ্টিতে তাকান আনতারার দিকে। ওনার মতে এই মেয়ের কারণেই ইফরাত ওনাকে ধমক দিয়েছে। ফলে আনতারার প্রতি শার্লিন ইমরোজের ক্ষোভ আরও বেড়ে গেল। এদিকে ইফতিন এতক্ষণ সবকিছু বেশ উপভোগ করেই দেখছিল। ইফরাতকে বেরিয়ে যেতে দেখে সে আনতারার দিকে তাকায়। আনতারা মুখ ফ্যাকাশে, মাথা নিচু। তখন ইফতিন হেসে বলে, ভাবি লাগেনি তো জোরে? আনতারা বুঝতেই পারে না যে ইফতিন মজা করছে। আনতারা মাথা নিচু রেখেই আস্তে করে দুদিকে মাথা নাড়ে বোঝায়, না লাগেনি। ইখতিয়ার চৌধুরী ভেতরে ভেতরে হতাশ হচ্ছেন ইফরাত আর শার্লিন ইমরোজের আচরণে। এখন তিনি চান না কেউ আনতারার সঙ্গে খারাপ ব্যবহার করুক, কারণ পরিস্থিতি এমনিতেই নাজুক। উনি সব কিছু প্ল্যান করে রেখেছেন। 2 দিন পর মিডিয়ার সামনে আনতারাকে দাঁড় করিয়ে ইফরাদের বিরুদ্ধে ছড়ানোর ফেক নিউজের জবাব দেওয়া হবে। যদি এখন আনতারা তাদের বিরুদ্ধে কিছু বলে বসে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে, সমস্যা কমার বদলে বেড়ে যাবে। তাই আপাতত তিনি চান আনতারাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। তিনি এক মেইডকে ডেকে আনতারার দিকে ইশারা করে বলেন, যাও আনতারাকে ইফরাদের
রুমে দিয়ে আসো। শালীন ইমরোজ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেন, কেন? ইখতিয়ার চৌধুরী বিরক্ত হয়ে বলেন, কেন আবার কি? ইফরাদের বউ ইফরাদের রুমেই যাবে। আর কোথায় যাবে? শালীন ইমরোজ আপত্তি জানান, না, ইফরাদের রুমে যাবে না। ইফরাত তো ওকে বউ হিসেবেই মানে না। ইফতিন হেসে বলে উঠে, তাহলে আমার রুমে দিয়ে আসো। কথাটা কানে যেতেই আনতারা মাথা তুলে ইফতিনের দিকে তাকায়। ইফতিনের ঠোঁটের করে দুষ্ট হাসি। এই ভঙ্গিটা আনতারার একদমই পছন্দ না। বিয়ের সময়ও ইফতিন যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছিল, তাতে আনতারার ভীষণ বিরক্ত হয়েছিল। তার এই তাকানো, এই ধরনের কথা সবই আনতারার ভীষণ অপছন্দ। এবার আনতারা ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কেন আমি আপনার রুমে যাব? ইফতির হেসে বলে, ফান করছিলাম ভাবি। আনতারা আগের মতোই দীর্ঘ স্বরে বলে, আর এমন মজা করবেন না ভাইয়া, আমি পছন্দ করি না। ইফতিন হালকা হেসে বলে, দেবর হই, মজা তো করতেই পারি। আনতারা শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলে, না, পারেন না। দেবর হন আপনি আমার, আর দেবর হচ্ছে মৃত্যুর সমান। দেবরের থেকে দূরে থাকা ফরজ। ইসলামের সবচেয়ে বেশি পর্দা দেবরের সাথে করতে বলা হয়েছে। ইসলামে দেবর ভাবি কিংবা শালি দুলাভাইয়ের এমন মজার সম্পর্কে লানত দেওয়া হয়েছে। তাই আশা করছি আপনি না নিজের গোনা বাড়াবেন আর না আমার। শালীন ইমরোজ ব্যঙ্গ করে বলেন, বাবারে, ইসলাম নিয়ে এত জ্ঞান, এত কথা, তা এখন যে পর্দার কথা বলছো, এত সামান্য মজা করা নিয়ে কই এইসব কথা আমার বড় ছেলের বেডে শুয়ে পড়ার আগে মনে ছিল না? শালীন ইমরোজের কথায় বিপরীতে আনতারা কিছু বলে না, চুপ করে থাকে। গত রাতের ঘটনাটা যখনই কেউ তোলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বিষয়টা নিয়ে কথা বলতে যেমন লজ্জা লাগে, তেমনি নিজের হয়ে সাফাই দিতেও সংকোচ হয়। যদিও সব কিছু তার অজান্তেই ঘটেছিল, তবুও তো কিছু একটা হয়েছিল তাদের মধ্যে, আর সেটাও বিয়ের আগে। এই সত্যিটাই আনতারাকে ভেতর থেকে কুরে কুরে খায়। মানুষের অপমান সূচক কথার বিপরীতে কিছু বলতে পারে না, মাথাটা নিচু করে থাকে। তার উপর সামনে দেবর আর শ্বশুর দাঁড়িয়ে, তাদের সামনে এসব কথা বাড়ানো ঠিক হবে না। আনতারা বুঝে গেছে তার শাশুড়ি তাকে অপমান করার ক্ষেত্রে কোনো কথা ভেবে বলবে না, বরং যদি কথা বাড়ায় তাহলে দেবর আর শ্বশুরের সামনেই আরও লজ্জা ও অপমান সহ্য করতে হবে। তাই চুপ থাকাই আনতারার কাছে ঠিক মনে হয়। আনতারা চুপ করে থাকায় শালীন ইমরোজ ভেতরে ভেতরে খুশি হন, মুখে আত্মবিশ্বাসী ভাব এনে দাঁড়িয়ে থাকেন। ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে উনি আনতারাকে বুঝিয়ে দিতে চান আনতারা ওনার সামনে কিছুই না। ইখতিয়ার চৌধুরী খেয়াল করেন আপাতত ওনার স্ত্রী চুপ আছেন। তিনি ভাবেন এটাই সুযোগ আনতারাকে রুমে পাঠানোর, নয়তো আবার কখন শালীন ইমরোজ মুখ খুলে অপমান শুরু করেন বলা যায় না। তাই সুযোগ বুঝে মেইডকে বলেন, আচ্ছা হয়েছে অনেক কথা, এখন আনতারাকে তাড়াতাড়ি ইফরাদের রুমে দিয়ে এসো। তারপর আনতারার দিকে তাকিয়ে নরম গলায় বলেন, যাও মা, ওর সাথে যাও, ও তোমাকে ইফরাদের রুম দেখিয়ে দিবে। আজ থেকে সেটাই তোমার রুম। আনতারা বদ্ধ মেয়ের মতো মাথা নেড়ে মেইডের পিছন পিছন সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ইফতিন তাকিয়ে থাকে আনতারার চলে যাওয়ার দিকে। আনতারা চোখের আড়াল হতেই ইখতিয়ার চৌধুরী বিরক্ত গলায় বলেন, তোমরা কি পাগল? এখন যদি মেয়েটাকে আদর করে আমাদের হাতের মুঠোয় রাখি, তাহলে মিডিয়ার সামনে আমরা যা বলবো তাই বলবে, কিন্তু এখন খারাপ ব্যবহার করলে দেখা গেল মিডিয়ার সামনে সব সত্যি বলে দিল, সাথে আমাদের মা ছেলে ব্যবহারও বলে দিল, তখন জিনিসটা আরও খারাপের দিকে যাবে। শালীন ইমরোজ নির্বিকার ভঙ্গিতে বলেন, ভালোটা গিয়ে ছেলেকে বোঝাও, দেখো কি বলে। স্ত্রী এমন গা ছাড়া উত্তরে ইখতিয়ার চৌধুরীর রাগ হলো। শালীন ইমরোজ এতটা ছোট নন যে বিষয়টা বুঝবেন না, বয়স ও অভিজ্ঞতা যথেষ্ট, তবুও তিনি ব্যাপারটা বুঝতে চাইছেন না। এদিকে আনতারা মেইডের পিছন পিছন হাঁটতে দ্বিতীয় তলায়। করিডরটা বেশ বড়। অনেকটা পথ হেঁটে তারা
একটা দরজার সামনে থামে। মেড বলে, এটাই স্যারের রুম, আসুন বলে দরজা খুলে দেয়। আন্তারা বাইরে দাঁড়িয়ে থেকেই ভেতরটা এক নজরে দেখে। ঘরটা কি বিশাল, মাঝখানে বড় একটা বিছানা, বিছানার মাথার দুই পাশে দুটি সাইড টেবিল আর তার উপর বেড সাইড ল্যাপটপ রাখা। বিছানার পায়ের দিকে একটি লম্বা বসার বেঞ্চ, বাম পাশে দুটি ছোট গোলাপি রঙের চেয়ার ও একটি ছোট টেবিল। ডান পাশে কাচের দরজাওয়ালা কারবার্ড, ভেতরে ইফরাদের কাপড়গুলো দেখা যাচ্ছে। একটু দূরে আরেকটি দরজা, সম্ভবত ওয়াশরুম, মেঝেতে চকচকে কালো টাইলস, তার উপর বড় ধূসর রঙের নরম গালিচা বিছানো। দেওয়ালে বাদামি আর সোনালি রঙের মিশ্রণ, সিলিং ও দেওয়ালে আধুনিক ডিজাইনের বিভিন্ন লাইট। বিছানার পেছনের দেওয়ালের শিল্পিক নকশা, জানলার পাশে রাখা বড় একটি ক্রিকিম গাছ। মেড ভেতরে ঢুকতে ইশারা করে। আন্তারা ধীরে ধীরে ভেতরে ঢুকে, মেডও পিছনে। মেড বলে, আপনার কোনো কিছু লাগলে আমাকে বলবেন। আন্তারা শান্ত গলায় বলে, আচ্ছা। মেড বলে, আমি গেলাম বলেই মেড দরজা দিয়ে বেরিয়ে যাবে ঠিক তখনই আন্তারা মেডকে ডাকে। শুনেন? মেড ঘুরে তাকায়। জি ম্যাডাম। আন্তারা একটু ইতস্ত করে বলে, জায়নামাজটা কোথায়, একটু বের করে দিবেন? মেড বলে, আচ্ছা এনে দিচ্ছি। আন্তারা আবার জিজ্ঞেস করে, এই রুমে জায়নামাজ নেই? মেড অবাক হয়ে বলে, এই রুমে জায়নামাজ থাকবে কেন? ইফরাদ স্যার কি নামাজ পড়েন নাকি? আন্তারা চমকে উঠে, ইফরাদ নামাজ পড়ে না? মেড নির্লিপ্ত গলায় বলে, ইফরাদ স্যার নামাজ তো দূর, ওনার মুখে কখনো আল্লাহর নাম শুনেছি কিনা সন্দেহ। কথাটা শুনে আন্তারার মাথা ঝিমঝিম করে উঠল। সে ছোটবেলা থেকে কখনো এক ওয়াক্ত নামাজও বাদ দেয়নি, আর আজ সে শুনছে তার স্বামী নাকি কখনো নামাজে পড়েনি। অথচ সে সবসময় চেয়েছিল একজন ইমানদার, দিনের পথে চলা মানুষকে জীবনসঙ্গী হিসেবে। আর এখন শুনছে তার স্বামী আল্লাহর নাম পর্যন্ত নেয় না। কবরে প্রথম যে হিসাব নেওয়া হবে তা তো নামাজের। সেখানে ইফরাদ যদি কখনো নামাজি না পড়ে থাকে, নামাজ না পড়ার শাস্তি কত ভয়াবহ হতে পারে ভাবতেই আন্তারার শরীর ঘামে ভিজেও যায়। ইফরাদকে দিনের পথে আনা যে সহজ হবে না তা আন্তারার বুঝতে পারে। আন্তারা নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা আমাকে জায়নামাজটা এনে দিন, আর হ্যাঁ, একটা তোয়ালে আর জামাও লাগবে। তোয়ালে এনে দিচ্ছি, কিন্তু জামা কোথায় থেকে দিব? আন্তারা লজ্জা পায়। আসলে আমি তো কোনো কাপড় আনিনি, আপনার কাছে একটা থাকলে একটু দেবেন। আসলে নামাজ পড়বো, এই কাপড় দিয়ে পরা যাবে না। মেড মাথা নেড়ে বলে, আচ্ছা দেখছি। মেড চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। রাতে জায়নামাজ, তোয়ালে আর বেশ কয়েকটা ড্রেস সব এনে আন্তারার সামনে রাখে। আন্তারা অবাক হয়ে বলে, এত অল্প সময়ে এতগুলো জামা কোথায় পেলেন? মেড বলে, ইখতিয়ার স্যার দিয়েছেন এইগুলো। শার্লিন ম্যাডামের একদম নতুন ড্রেস, একদম পরেননি, এখান থেকে কোনটা নেবেন নিন, বাকিগুলো কারবারে রেখে দিচ্ছি। অন্তরা তোয়ালে আর একটা ড্রেস বেছে নেয়। কালো আর ক্রিম রঙের মিশ্রণে ফ্লোরাল প্রিন্টের জর্জেট কাপড়ের একটি থ্রি পিস। তারপর সেগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেড বাকি কাপড়গুলো কারবারে গুছিয়ে রেখে জায়নামাজটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। গোসল শেষ করে আন্তারা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে কেউ নেই। পায়ের দিকে লম্বা বসার বেঞ্চটার ওপর জায়নামাজ রাখা। আন্তারা গোসলের পর অজু করেই বের হয়েছিল। পাশে রাখা নতুন জায়নামাজ ওড়নাটি মাথায় হিজাবের মতো পেঁচিয়ে নেয়। তারপর আন্তারা জায়নামাজটা বিছানার ডান পাশে মেঝেতে বিছিয়ে দাঁড়িয়ে গেল নামাজে। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কারণে নামাজ পড়তে পারেনি। তাই প্রথমে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ এবং মাগরিবের 3 রাকাত ফরজ সব কাজা নামাজ আদায় করে এরপর এশার নামাজ আদায় করে। এশার নামাজ শেষ করে গত রাতের গুনাহের জন্য ক্ষমা চাইতে 2 রাকাত সামাতুল তওবা আদায় করে। এভাবে আন্তারা মোট 6 রাকাত সামাতুল তওবা নামাজ পড়ে।
নামাজ শেষ করে দুহাত তুলে মোনাজাত ধরে হাত উঠাতেই আন্তারার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। কান্না ভেজা কণ্ঠে বলে, হে আল্লাহ, আমি তোমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়েছি। তুমি আমাকে দেখেছো আমি যখন গুনাহ করেছি, আমি নিজের অজান্তে হারাম কাজে জড়িয়েছিলাম। হে রব, হয়তো আমি আমার নফসের কাছে হেরে গিয়েছিলাম। হে আমার আল্লাহ রব্বুল আলামিন, যে দেহ তুমি হালাল পথে ব্যবহার করতে বলেছিলে আমি তা হারামে ব্যবহার করেছি। যে হৃদয় তুমি পবিত্র রাখতে বলেছিলে আমি তা কলুষিত করেছি। আমি লজ্জিত, খুব লজ্জিত। হে আল্লাহ, তুমি তো পরম ক্ষমাশীল। তুমি তো সেই রব যিনি সবচেয়ে বড় গুনাহও মাফ করে দাও যদি বান্দা সত্যিকারের তওবা করে। আমি আজ প্রতিজ্ঞা করছি আমি আর কখনো সেই হারাম কাজ করব না। আমার এই বিয়ে যেন পবিত্র হয়, হালাল হয়, রহমতের হয়। আমার অতীতের কালো দাগ তুমি মুছে দাও। আমার গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দাও। হে দয়াময়, আমাকে লজ্জার মৃত্যুর দিও না। আমাকে ঈমানের সাথে বাঁচাও, ঈমানের সাথে মরার তৌফিক দাও। আমার চোখের এই কান্নাকে তুমি কবুল করো, আমার অন্তরকে পবিত্র করে দাও। তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। আমাকে ক্ষমা করো, সম্পূর্ণভাবে ক্ষমা করো। আমিন। মোনাজাত শেষ করে আন্তারা চোখের পানি মুছে নেয়। কান্নায় আন্তারার চোখ আর লাল হয়ে ফুলে গেছে। এবার আন্তারার ভীষণ ক্ষুধা লাগে। সারাদিন কিছু খাওয়া হয়নি, পেট ব্যথা করছে ক্ষুধায়। ঘড়িতে তখন রাত 10:30। ঠিক তখনই দরজায় নক করে কেউ। আন্তারা জায়নামাজে বসেই কার ফিরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, আসেন। মেড ভেতরে ঢুকে হাতে খাবারের ট্রে, তাতে বিরিয়ানির প্লেট। মেয়ের খাবারটি সাইড টেবিলে রেখে বলল, ম্যাডাম, আপনার খাবার এনেছি, খেয়ে নেবেন। আন্তারা জিজ্ঞেস করে, ইফরাদ আসবে কখন? সে এখনো আসছে না কেন? মেয়ের বলে, ইফরাদ স্যার আসতে দেরি আছে, মাঝরাতে কিংবা ভোর সকালে আসতে পারে। ওনার আশায় বসে না খেয়ে লাভ নেই। উনি সারা রাত পার্টি করে রেখে ফিরবে। আন্তরা ছোট করে বলে। ও মেড বলে, হ্যাঁ, এখন খেয়ে নিন। মেড চলে গেলে আন্তরা উঠে জায়নামাজটা গুছিয়ে রাখে। ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিয়ে এসে বেডে বসে খেয়ে নেয়। সারাদিন না খেয়ে থাকার পর শরীর কিছুটা হালকা লাগে। খাওয়া শেষ করে বেডের পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকে। দোয়া পড়তে পড়তে তার মনে ঘুরপাক খেতে থাকে ইরফাদের কথা। ইফরাদ কখন ফিরবে, অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে আন্তারার ভেতরে। দোয়া দরুদ পড়তে পড়তে রাত 1টা বেজে যায়। আন্তারা আবার উঠে অজু করে এসে জায়নামাজ বিছায়। সে প্রতি রাতেই তাহাজ্জুদ পড়ে, আজও পড়বে নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে ইফরাদ ঘরে ঢুকে। তার হাতে দামি বিদেশি মদের বোতল। ঢুকে বোতলে চুমুক দিতে দিতে এসে বিছানায় শুয়ে পড়ে। এক হাতে বোতল, অন্য হাতে বর দিয়ে শুয়ে ইফরাত তাকিয়ে থাকে নামাজ পড়তে থাকা আন্তারার দিকে। আন্তারা সিজদায় যেতে ইফরাত হঠাৎ জোরে হেসে ওঠে। হাসতে হাসতে বিদ্রূপের সুরে বলে, তোকে দেখলে শয়তান আর ফেরেশতা দুজনেই কনফিউজড হয়ে যায়। তুই কি মেয়ে? নষ্টামিও করিস, আবার পর্দা করিস, পাপও করিস, আবার নামাজও পড়িস। আন্তারা নামাজ শেষ করে সালাম ফিরায়, চোখ তুলে ইফরাদের দিকে তাকায়। তারপর জায়নামাজ সেরে উঠে ইফরাদের কাছে এসে সামনে দাঁড়িয়ে বলে, আপনি দেখছেন আমি নামাজ পড়ছি, তারপর আপনি এসব কথা বলছেন, আবার মদও খাচ্ছেন। আপনি জানেন না মদ খাওয়ার হারাম? এই মুখ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইফরাত বিরক্ত হয়ে হাত দিয়ে আন্তারাকে ধাক্কা দেয়। সর এখান থেকে, তোর মতো নষ্টা থেকে অন্তত ইসলামের জ্ঞান নিব না। আন্তারা একটু পিছিয়ে গিয়ে নিজের পোশাকের দিকে তাকায়, যেখানে ইফরাদের হাত লেগেছে। কষ্ট আর উদ্বেগ বিস্তৃত কণ্ঠে বলে, এটা কি করেছেন ইফরাদ? আপনি দেখছেন না আমি নামাজ পড়ছি, তারপরও আপনি মদ স্পর্শ করা হাত দিয়ে আমার কাপড় ছুঁয়েছেন। এখন আমি এই পোশাক দিয়ে নামাজ পড়ব কিভাবে? ইফরাত এবার আরও রেগে গিয়ে পা দিয়ে আন্তারাকে লাথি মেরে সরিয়ে দেয়। যা, এবার পা দিয়ে সরিয়েছি, এটারই যোগ্য তুই। হঠাৎ আঘাতে আন্তারা পিছিয়ে যায়। মুহূর্তের তার চোখে পানি চলে আসে। বিয়ের
প্রথম রাতেই স্বামীর কাছ থেকে এমন ব্যবহার মেনে নিতে পারছে না আন্তারা। কাপা গলায় বলে, এমন করছেন কেন ইফরাত? আমি তো আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। এই কথাটা শুনেই যেন ইফরাদের মাথায় আগুন ধরে যায়। ইফরাত হাতে থাকা মদের বোতলটা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। এক ঝটকায় আন্তারার কাছে গিয়ে আন্তারার জল শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তুই মেনে নিবি না? তুই তো চেয়েছিলি এটা। আমাকে ফাঁসিয়েছিস তুই, নয়তো তোর মতো একটা থার্ড ক্লাস খ্যাত মেয়ে এই ইফরাত রেদান চৌধুরী বউ কীভাবে হয়? আমি সেই ছেলে যাকে এক পলক দেখার জন্য মেয়েরা ছটফট করে, আর সেই ছেলে কিনা তোর মতো একটা প্রস্টিটিউটকে বউ হিসেবে পেয়েছে। চোখ ভরা জল নিয়ে আন্তারা অবাক হয়ে তাকিয়ে রইল। কাপা কণ্ঠে বলে, কী সব বলছেন আপনি? আমি এমন কিছু করিনি, একটা বার বিশ্বাস করুন আমার কথা। ইফরাত ফুঁসে উঠে, তুই কি ভাবিস তোর এসব নাটকের কথা বিশ্বাস করব আমি? আমাকে অভিনয় শেখাতে আসিস না। আমি অ্যাক্টর ইফরাত রিদান চৌধুরী। তোর প্ল্যান ঠিকই ধরে নিয়েছি। ইফরাদের কথা শুনে আন্তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কী প্ল্যান? ইফরাত দাঁতে দাঁত চেপে রাগে বলে, এই যে আমার বউ হওয়ার প্ল্যান। সেই জন্যই তো তুই গত রাতে আমার নেশার সুযোগ নিয়ে আমার রুমে ঢুকে পড়ে পুরো সুযোগ নিয়েছিস। তারপর সকালে মিডিয়া আনালি, এখন সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তোকে বিয়ে করতে হয়েছে। আর তুই যে সব ধর্ম নিয়ে কথা বলিস, পর্দা করিস, এই সব বং তোর। তুই একটা প্রস্টিটিউট। এই নোংরা শব্দগুলো শুনে আন্তারা কেঁদে ওঠে। অপমানের ভার সে সহ্য করতে পারছে না। সে এমন না, এই সত্যিটা বলতে চাইছে, কিন্তু কেউ শুনতে রাজি না। আন্তারা অসহায় কণ্ঠে বলে, ইফরাত, এইসব বলবেন না আমার উপর। বিশ্বাস করুন, আমি জানি না আমি কিভাবে আপনার রুমে গেলাম। আমি ধর্ম নিয়ে মিথ্যা বলি না। আমি এমন না। ইফরাত ক্ষোভে আন্তারাকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। তুই যে কেমন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আর তোকে দেখলেই বমি আসে। দূরে থাক আমার থেকে। আন্তারা মাটিতে ছিটকে পড়ে। ইফরাত গিয়ে বিছানায় বসে পড়ে। তারপর কঠিন গলায় বলে, এদিকে আয়। আন্তারা মাথা তুলে ইফরাতের দিকে তাকায়। ইফরাত রাগে গর্জে ওঠে, কি হলো? তোকে ডাকছি না আমি? আসবি নাকি মার খেয়ে আসবি? আন্তারা ধীরে উঠে দাঁড়িয়ে ইফরাদের সামনে এসে দাঁড়ায়। ইফরাত আদেশের সুরে বলে, বস, পায়ের জুতাগুলো খোল। কয়েক মুহূর্ত আন্তারা ইফরাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। চোখে বিস্ময় আর অপমানের ছাপ, যেন সব কিছু বোঝার শক্তি হারিয়ে ফেলেছে। তারপর চুপচাপ নিচু হয়ে ইফরাদের জুতা খুলতে লাগলো। জুতা খোলা শেষ হলে ইফরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এটা হচ্ছে তোর জায়গা আমার পায়ে। বুকে আসার যোগ্যতা তোর মতো নষ্ট মেয়ের নেই। বলে ইফরাত পা তুলে বিছানার উপর রাখে, তারপর শুয়ে পড়ে। শোয়া অবস্থায় মাথা তুলে আবার বলে, শোন, কান্না করতে হলে মুখ চেপে করবি। শব্দ যেন আমার কানে না আসে। যদি তোর কারণে আমার ঘুম ভাঙে, তোকে ভেঙে ফেলবো, মনে রাখিস। বলে কমফর্টার গায়ে জড়িয়ে চোখ বন্ধ করে ইফরাত কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ে। নেশা করে থাকায় আন্তারা যেন পাথর হয়ে বসে থাকে, দুটো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বামী নামের মানুষটার কাছ থেকে এমন লাঞ্ছনা পাবে এটা আন্তারা কখনোই কল্পনাও করেনি। সে তো স্বপ্নে দেখেছিল একটা শান্ত, ভালোবাসায় ভরা সংসার, যেখানে থাকবে সম্মান, থাকবে মমতা, থাকবে না কোনো অপমান আর দূরত্ব। অথচ তার কপালে জুটল অবজ্ঞা আর তিরস্কার। কিছুক্ষণ পর আন্তারা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে কারবার থেকে নতুন একটা ড্রেস বের করে কাপড় বদলে আবার অজু করে আসে। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ পড়তে পড়তে আন্তারার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। বুকের ভিতর ব্যথা যেন থামছেই না। ইফরাদের কথাগুলো বারবার কানে বাজছে। 4 রাকাত নামাজ শেষ করে আর নিজেকে ধরে রাখতে পারল না আন্তারা। হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে গিয়ে বাচ্চার মতো কাঁদতে শুরু করে। কান্নায় তার শরীর কাঁপছে, গলা দিয়ে ঠিকমতো শব্দ বেরোচ্ছে না, বুকের কষ্টে কথা আটকে যাচ্ছে। তবু কোনোভাবে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি সব ঠিক করে দিন।
মালিক, আমি আর পারছি না এত অপমান লাঞ্ছনা সহ্য করতে। আল্লাহ, আপনি সব ঠিক করে দিন। আল্লাহ, আপনি ইফরাদের মেজাজটা ঠান্ডা করে দিন, মনটা নরম করে দিন, আমাদের দূরত্ব কমিয়ে দিন, আমাদের মধ্যে পবিত্র মহাব্বত দিয়ে দিন। সারা রাত আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে কাঁদতে কখন যে আন্তারা ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। ফজরের আজানের ধ্বনি কানে আসতেই আন্তারার ঘুম হালকা হয়ে আসে। পিটপিট করে চোখ খুলে তাকায়। কিছুটা সময় লাগে বুঝতে যে সে কোথায় আছে। কয়েকটা সেকেন্ড যাওয়ার পর বুঝতে পারে সে জায়নামাজের ওপরই সেজদারত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। চারপাশে এখনো ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। আন্তারা ধীরে ধীরে উঠে বসে। বেডের দিকে চোখ পড়তেই দেখে ইফরাদ এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সঙ্গে সঙ্গে আন্তারার মনে পড়ে যায় রাতের সব কথা। আন্তারা ইফরাদের থেকে চোখ সরিয়ে জায়নামাজ থেকে উঠে জায়নামাজটা ভাঁজ করে ওয়াশরুমে ঢুকে পড়ে, ফ্রেশ হয়ে নেয়। তারপর যত্ন করে অজু করে বের হয়। আবার জায়নামাজ বিছিয়ে নীরব শান্ত রুমে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ হওয়ার পরও কিছুক্ষণ জায়নামাজে বসে থাকে আন্তারা। ধীর কণ্ঠে দোয়া দরুদ পড়তে থাকে। কিছুক্ষণ পর আন্তারা জায়নামাজ থেকে উঠে খুব সাবধানে ইফরাদের পাশে গিয়ে দাঁড়ায়। প্রথমে একবার সূরা ফাতিহা পড়ে, তারপর 3বার সূরা ইখলাস পড়ে, এরপর খুবই সাবধানে ইফরাদের ওপর সামান্য ঝুঁকে আন্তারা ইফরাদের বুকের আর ঘুমন্ত মুখশ্রীতে আস্তে করে ফু দেয়। ফু দেওয়া শেষ করে চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, মানুষটার মেজাজ ঠান্ডা করে দিন, মনটা নরম করে দিন, রাগটা একটু কমিয়ে দিন আর সুস্থ রাখবে। আপনার নিয়ামতে রাখবেন সব সময়, এইটুকুই চাওয়া। দোয়া শেষ করে আন্তারা আবার তাকায় ইফরাদের দিকে। ঘুমন্ত অবস্থায় মানুষটাকে যেন একেবারে অন্যরকম লাগে। কি ভীষণ নিষ্পাপ আর শান্ত ইফরাদের মুখটা। এই মুখ দেখে বোঝার উপায় নেই এই মানুষটার এত রাগ। কত শান্ত মুখশ্রী আর ততটাই চোখ দাদানো সুদর্শন। আন্তারা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। এই প্রথম সে এতটা কাছে থেকে এত মনোযোগ দিয়ে একজন পুরুষকে দেখছে। ইফরাদি তার জীবনের প্রথম পুরুষ, কিন্তু বেশিক্ষণ এভাবে তাকিয়ে থাকা যাবে না। যদি ইফরাত টের পেয়ে যায় তাহলে আবার রাগারাগি করবে। এই ভেবে আন্তারা তাড়াতাড়ি সরে আসে। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে ভাবে সে কোরআন শরীফ পড়বে। আন্তারা কোরআনের হাফেজা। প্রতিদিন কোরআন পড়া তার জীবনের অংশ। প্রতিটি ওয়াক্ত নামাজের পর অন্তত এক পারা করে কোরআন শরীফ পড়ার অভ্যাস আছে আন্তারার। নামাজের পর কোরআন পড়লে আন্তারার মনটা অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। আন্তারা রুমের কোরআন শরীফ খোঁজার জন্য একটু দূর গিয়ে পা জোগাড় থেমে যায়। মাথা আসে যে মানুষটার রুমে একটা জায়নামাজ পর্যন্ত নেই, তার রুমে কোরআন শরীফ কীভাবে থাকবে? গতকাল সারাদিনের ঝড়ঝাপটা, অচেনা নতুন বাড়িতে আসা, এত সব ঘটনার ভিড়ে কোরআন শরীফ পড়াই হয়নি। কিন্তু আজ থেকে আবার নিয়মিত কোরআন শরীফ পড়বে। কিন্তু কোরআন শরীফ আন্তারা পাবে কোথায়? এই বাসা সম্পর্কে তো সে কিছুই জানে না, কাউকেই ভালো করে চেনে না। হঠাৎ করেই তার মনে পড়ে যায় গতকালের সেই মাইদের কথা। আন্তারা রুম থেকে বের হয়ে আসে, তারপর ধীরে ধীরে করিডর দিয়ে হাঁটতে থাকে। গতকাল আন্তারা মাথা নিচু করে মেয়েদের পিছন পিছন হেঁটেছিল, তাই চারপাশে কী আছে সেভাবে খেয়ালই করা হয়নি। কিন্তু আজ সে একটু মনোযোগ দিয়ে সব কিছু দেখছে, যাতে বুঝতে পারে কোনটা কোথায় আছে। রুম থেকে বের হয়ে কিছুটা সামনে যেতেই দেখে দ্বিতীয় তলায় আরেকটি লিভিং প্লেস আছে। সেখানে সোফা আর টেবিল দিয়ে সুন্দর করে সাজানো একটি ফ্যামিলি লিভিং এরিয়া। সেই লিভিং প্লেসের পাশেই সিঁড়ি। আন্তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে এসে লিভিং রুমে বাম দিকে এগোতেই একটা বড় গ্লাসের দরজা দেখতে পায়। আন্তারা দরজাটা খুলে বাইরে তাকাতেই অবাক হয়ে যায়। এই জায়গাটায় একটা সুইমিং পুল আছে। পুলের পাশে 3টি বেতের চেয়ার আর একটি টেবিল রাখা, আর চারপাশে বেশ সুন্দর। আন্তারা কিছুক্ষণ দেখে জায়গাটা, তারপর আবার সেখান থেকে ফিরে আসে। তারপর লিভিং রুমের ডান দিকে যায়, সেখানে একটা ডাইনিং প্লেস
আর তার সাথে কিচেনে গিয়ে আন্তারা গতকালের সেই মেয়েটকে দেখতে পায়। মেয়েটার নাম শাহানারা। আন্তারা এগিয়ে যায় তার কাছে। শাহানারা তখন আরও 2-3 জন মেয়েদের সাথে দাঁড়িয়ে কথা ছিল। হঠাৎ পেছন থেকে আন্তারা ডাক দিতেই 3জনই চমকে ওঠে। ঘুরে তাকিয়ে আন্তারাকে দেখে তারা অবাক হয়ে যায়। আসলে তারা আন্তারাকে দেখে না, বরং এত সকালে আন্তারাকে এখানে দেখে অবাক হয়েছে। শাহানারা বলে, ম্যাডাম আপনি এত সকালে খিদে পেয়েছে? আন্তারা মাথা নেড়ে বলে, না আসলে কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফটা একটু বের করে দিবেন। বাকি মেয়েরা যেন আকাশ থেকে পড়ে। আন্তারার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। একজন মেড কুইং দিয়ে শাহানারাকে গোতা মেরে আস্তে করে বলে, এই উনি কি বললো, ভুল শুনলাম না তো? শাহানারা ফিসফিস করে বলে, না এই ম্যাডাম অন্যরকম, বাড়ির সবার থেকে নামাজ পড়ে। গতকালকে নামাজ দিলাম তাকে নামাজ পড়ার জন্য। সেই মেয়েটা আরও অবাক হয়ে বলে, আসলেই কিন্তু এই মেয়ে কি এই বাড়িতে, এই বাড়ির মানুষদের সাথে নিজের ঈমান ঠিক রাখতে পারবে? এই বাড়ির যে অবস্থা। আন্তারা তাদের দিকে তাকিয়ে আছে। তারা ফিসফিস করে কথা বলায় সে কিছুই বুঝতে পারছে না। তবে এতটুকু বুঝতে পেরেছে তারা আন্তারাকে নিয়ে কথা বলছে। আন্তারা আবার বলে, একটু তাড়াতাড়ি দিন না বের করে। শাহানারা বলে, হ্যাঁ দিচ্ছি ম্যাডাম, আপনি একটু কষ্ট করে আমার সাথে আসুন। আসলে আমার অজু করা নেই। আন্তারা মাথা নেড়ে বলে, জি চলেন। শাহানারা কিচেন থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে 2য় তলায় যায়। তারপর করিডর দিয়ে হাঁটতে থাকে। তার পিছন পিছন আন্তারাও হাঁটছে। কিছু দূর গিয়ে শাহানারা 2য় তলার একেবারে শেষের রুমের সামনে এসে থামে। তারপর সেই রুমে দরজাটা খুলে পকেট থেকে চাবি বের করে। দরজা খুলতেই দেখা যায় ভেতরটা অন্ধকার। শাহানারা প্রথমে ভেতরে ঢুকে লাইট জ্বালায়। তারপর আন্তারাকে ভেতরে আসতে ডাক দেয়, এখানে কোরআন শরীফ রাখা। জি। আন্তারা ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে বলে, এটা কার রুম? এটা কারো রুমই না, এক্সট্রা রুম। ও। শাহানারা একটি চেয়ার তুলে এনে বড় কাঠের শোকেসের সামনে রেখে বলে, ম্যাডাম এটার উপরে কোরআন শরীফ রাখা। আন্তারা শাহানার থেকে চোখ সরিয়ে চেয়ারের উপর উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে শোকেসের উপরে রাখা কোরআন শরীফটা নামায়, কিন্তু হাতে নিয়ে আন্তারা থমকে যায়। কোরআন শরীফের উপরে জমে আছে ধুলোর আস্তর। ময়লা আর ধুলোয় যেন ঢেকে গেছে পবিত্র সেই কিতাবটা। দেখে মনে হচ্ছে বছরের পর বছর হয়তো কোরআন শরীফের যত্ন নেওয়া হয়নি। এটা দেখে আন্তারা নিজেকে সামলাতে পারে না। আন্তারার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তে থাকে। আন্তারা চেয়ার থেকে নামে, তারপর খুব যত্ন করে 2 হাত দিয়ে কোরআন শরীফের ওপর জমে থাকা ধুলো আস্তে আস্তে মুছতে থাকে। এইসব কি, কোরআন শরীফের এমন অবস্থা কেন? কেউ পড়ে না তো কোরআন শরীফ, সেজন্য ধুলো জমে আছে। আন্তারা যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। রাগ হয় তার। দৃষ্টিকণ্ঠে বলে, না পড়ুক তাই বলে এমন অযত্নে রাখবে? যে বাড়িতে কোরআন ধুলোয় বন্ধ রুমে পড়ে থাকে, সে বাড়িতে আল্লাহর রহমত নিয়ামত কিভাবে আসবে? ওদের কারোর কি আল্লাহর ভয় নেই মনে? আন্তারার কণ্ঠে কষ্ট, আক্ষেপ আর হতাশা। ধুলো পরিষ্কার করা শেষ হলে আন্তারা কোরআন শরীফটা বুকে জড়িয়ে ধরে যেন বুকের কাছে নিয়ে টেনে এনে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। তারপর শাহানারার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনারা কি করছিলেন? আপনারা মুসলিম না? মাসে কি একবার কোরআন শরীফের ধুলো পরিষ্কার করা যায় না? এইটুকু সময় হয় না আপনাদের? একবার বুক কাঁপেনি কোরআন শরীফকে এভাবে অযত্নে রাখতে? শাহানারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার মুখে কোনো কথা নেই। তার নিজেরও ভেতরে ভেতরে খারাপ লাগছে। আন্তারা আর কিছু বলে না। চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে আসে। আবার নিজের রুমে ফিরে আসে। চোখ দুটো এখনও ভেজা। রুমে ঢুকেই একবার ইফরাদের দিকে তাকায়। ইফরাদ এখনও গভীর ঘুমে। আন্তারা জায়নামাজে গিয়ে বসে পড়ে। কোরআন শরীফটা আবার বুকে জড়িয়ে ধরে। তারপর চোখ বন্ধ করে কাপা গলায় দোয়া করে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিন আর হেদায়েত দান করুন। আল্লাহ ওদের ঈমান মজবুত করে দিন। আপনার পথে আসার তৌফিক দান করুন। আন্তারা দোয়া শেষে চোখের পানি মুছে নেয়। তারপর কোরআন শরীফ খুলে তেলাওয়াত শুরু করে।
নরম আর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। পুরো রুমটা আন্তারার কোরআন তেলাওয়াতের সুরে ভরে ওঠে। ঘুমের মধ্যে ইরফাদের কানে সেই সুন্দর হৃদয় শান্তি করা তেলাওয়াত পৌঁছায়। সে ধীরে ধীরে চোখ খুলে আধ খোলা চোখে তাকিয়ে দেখে আন্তারা জায়নামাজে বসে কোরআন পড়ছে। ইফরাত একটু বিরক্ত হয়, ঘুমে ব্যাঘাত ঘটায়, ভ্রু কুঁচকে তাকায় কিন্তু কিছু বলে না। মুখ ঘুরিয়ে আবার ওপাশ ফিরে শুয়ে পড়ে। এভাবেই প্রায় 1 ঘন্টা ধরে আন্তারা কোরআন শরীফ পড়ে। তারপর ধীরে ধীরে কোরআন শরীফ বন্ধ করে উঠে দাঁড়ায়। এবার আন্তারা ভাবতে থাকে কোরআন শরীফটা কোথায় রাখা যায়। সে সিদ্ধান্ত নিয়েছে কোরআন শরীফ এই রুমেই রাখবে, কিন্তু কোথায় রাখবে? কোরআন শরীফ তো ওপরে কোথাও যত্ন করে রাখতে হয়। অথচ ইফরাদের রুমের আন্তারা তেমন কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই আন্তারার চোখে পড়ে ড্রেসিং টেবিলটা। আন্তারা মনে মনে ভাবে আপাতত এখানেই রাখি, পরে কাউকে বলে একটা সুন্দর স্ট্যান্ডের ব্যবস্থা করবে যাতে কোরআন শরীফ ঠিকভাবে রাখা যায়। আন্তারা কোরআন শরীফটা ড্রেসিং টেবিলের উপর রাখতে এগিয়ে যায়। ঠিক তখনই দরজায় নক হয়। আন্তারা কোরআন শরীফ সাবধানে রেখে দরজার দিকে এগিয়ে যায়। আন্তারা দরজা খুলতেই শাহনারাকে দেখতে পায়। আন্তারাকে দেখেই শাহনারা ভদ্রভাবে জিজ্ঞেস করে, ম্যাডাম, ব্রেকফাস্টে কি খাবেন? আন্তারা বাইরে এসে আস্তে করে দরজা লাগিয়ে দেয়। তারপর শান্ত স্বরে বলে, বাকিরা কি খাবে? তারা যেটা খাবে সেটাই। শাহনারা একটু অবাক হয়ে বলে, বাকিদের পাবেন কোথায় আপনি? ওরা কি ব্রেকফাস্ট করে নাকি? আন্তারা ভ্রু কুঁচকে বলে, মানে সকালে কিছু খায় না? শাহনারা হেসে বলে, সকালে উঠলে তো কিছু খেত। 3 ভাই বোনের কাজ থাকলে সকালে ঘুম থেকে উঠেই চলে যায়, বাসায় ব্রেকফাস্ট করে না। আর যেদিন কাজ থাকে না সেদিন কেউই সকালে ঘুম থেকে উঠে না, হয়তো বিকেলে ঘুম থেকে উঠে, নয়তো সন্ধ্যায়। কথাটা শুনে আন্তারা একটু অবাক হয়, জিজ্ঞেস করে, 3 ভাই বোন মানে ইফরাদের বোন আছে? শাহনারা মাথা নেড়ে বলে, হ্যাঁ, ইরাইনা ম্যাডাম সবার ছোট। ইফরাদ আর ইফতিন স্যারের জান বলতে পারেন। ও কোথায় উনি? ওনাকে তো দেখলাম না। উনি ব্যবসার কাজে আমেরিকা গেছেন, ওনাদের ব্যবসা আছে। শাহনারা অবাক হয়ে বলে, হ্যাঁ, আপনি জানেন না? আন্তারা মাথা নেড়ে না বোঝায়। শাহনারা বিস্মিত হয়ে বলে, বলেন কি? পুরো বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড চৌধুরী গ্রুপ। শুধু বাংলাদেশে না, প্রায় সব দেশেই চৌধুরী গ্রুপ পরিচিত। ড্রেস ব্যাগ, জুতার জন্য এখন আবার পারফিউম লঞ্চ করবে, সেটার কাজে ইরাইনা ম্যাডাম আমেরিকায় গেছেন। আন্তারা কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, ও আচ্ছা, ওরা না হয় বাসায় থাকে না? ইফরাদের বাবা মা, ওনারা বাসায় ব্রেকফাস্ট করে না? শাহনারা বলে, করে মাঝে মাঝে। ইখতিয়ার স্যার বেশিরভাগ সময় অফিসে ব্রেকফাস্ট করেন। আর শালীন ম্যাডাম, উনি কে বাসায় থাকলো আর কে না এসবের কোনো খবরই রাখে না। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই তারপর ওনার ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেয়। এইসব এই বাড়িতে চলে, এটা এই বাড়ির নিয়ম। শাহনারার কথা শুনে আন্তারার ভেতর থেকে একটা হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন সে বুঝতে পারছে ইফরাদ এমন কেন, যে বাড়িতে মায়ের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, যেখানে ধর্ম মেনে জীবনযাপন করা হয় না, সেই বাড়িতে সন্তান কিভাবে ধর্মের পথে চলবে? ইফরাদরা তো ধর্ম সম্পর্কে কোনো শিক্ষাই পায়নি। শাহনারা আবার বলে, ম্যাডাম, আপনার জন্য ব্রেকফাস্ট কি বানাবো বললেন না তো? আন্তারা একটু ভেবে বলে, খিচুড়ি। শাহনারা মাথা নেড়ে বলে, আচ্ছা। শাহনারা চলে যেতে নিলে আন্তারা তাকে ডেকে বলে, আমাকে একটা সুই আর সুতো দিবেন, সাথে একটা কাঁচি। শাহনারা অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো দিয়ে কি করবেন? আন্তারা শান্তভাবে বলে, কাজ আছে, একটু দিন না? আচ্ছা দিচ্ছি। কিছুক্ষণ পর শাহনারা এসে আন্তারাকে সব কিছু দিয়ে যায়। আন্তারা সেগুলো নিয়ে এসে সোফার উপর রাখে। রুমের বাম পাশে একটা বড় বেলকনি আছে, বেলকনির দরজাটা কাচের। আন্তারার দরজাটা খুলে বেলকনিতে আসে। বেলকনিটা বেশ বড় এবং সুন্দর করে সাজানো। সেখানে একটি 2 সিটের লাক্সারিয়াস সোফা, একটি 1 সিটের সোফা, আর সামনে একটি কাচের টেবিল রাখা, পাশে একটি টবে লাগানো গাছ। গতকাল যে কাপড়গুলো পরেছিল আন্তারা, সেগুলো আন্তারা গোসলের
সময় ধুয়ে এই বেলকনিতেই শুকাতে দিয়েছিল। সে বেলকনি থেকে কাপড়গুলো নিয়ে এসে সোফায় বসে জামা আর পায়জামা সুন্দর করে ভাঁজ করে রাখে। তারপর ওড়নাটা হাতে নিয়ে কাঁচি দিয়ে 4 ভাগের 1 ভাগ কেটে নেয়। এরপর কাটা অংশটা নিয়ে সেলাই করতে থাকে। আন্তারা ছোটোখাটো সেলাইয়ের কাজ জানে, তাই বেশি সময় লাগে না। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেলাই শেষ করে ফেলে। কাটা কাপড়ের টুকরো দিয়ে আন্তারা কোরআন শরীফের জন্য একটা সুন্দর গিলাপ বানায়। নতুন কাপড় ব্যবহার করার সাহস তার হয়নি, কারণ সেটা শার্লিন ইমরোজের, তাই নিজের ওড়নার টুকরো দিয়ে গিলাপটা বানিয়েছে। গিলাপটা বানানো শেষ হলে আন্তারা উঠে গিয়ে কোরআন শরীফের ওপর সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই ইফরাদের ঘুম ভাঙে। চোখ খুলতে তার দৃষ্টি গিয়ে পড়ে আন্তারার মুখে। আন্তারার ঠোঁটে তখন একটা স্নিগ্ধ হাসি ফুটেছিল। ইফরাত ব্রু কুঁচকে ভাবে, এ মেয়ে হাসছে কেন? বিষয়টা বোঝার জন্য ইফরাত আন্তারার হাতের দিকে তাকায়। কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায়, তবে এটা যে কোরআন শরীফ সেটা সে বুঝতে পারে না। ইফরাত আনমনা ভাব ভেঙে উঠে বসে। তার মাথাটা ঝিমঝিম করছিল। গত রাতে মদ খাওয়ার কারণেই এমন হচ্ছে। সে আবার আন্তারার দিকে তাকায়। এবার ভালো করে দেখে বুঝতে পারে কোরআন শরীফটা কাপড় দিয়ে ঢাকা। কিন্তু এতে খুশি হওয়ার মতো কি আছে? এটা ভেবে ইফরাত নিজে বিরক্ত হয়ে গেল। মনে বলে, এই মেয়ে খুশি হোক না কাঁদুক, আমার কি? বিরক্তিকর মেয়ে। ইফরাতকে উঠে বসতে দেখে আন্তারার মুখের হাসি মিলিয়ে যায়। মনে ভয় ঢুকে পড়ে, আবার কি ইফরাত খারাপ ব্যবহার করবে? কিন্তু আন্তারাকে অবাক করে দিয়ে ইফরাত বেড থেকে নেমে আন্তারাকে পাশ কাটিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ইফরাত ওয়াশরুম থেকে বের হয়। তোয়ালে স্ট্যান্ড থেকে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বেড থেকে নিজের মোবাইলটা তুলে নেয়। ডায়াল লিস্ট থেকে সাফিনের নাম্বারে কল দেয়। ওপাশে কল রিসিভ হতেই ইফরাত বলে ওঠে, 12টায় প্রেস কনফারেন্স চাই, সব রেডি করো। ওপাশ থেকে উত্তর আসে, ওকে স্যার। ইফরাত ফোন কেটে কিছুটা ছেড়ে বেদের ওপর ফেলে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে থাকে। মুখ মুছতে মুছতে আয়নায় একবার আনতারার দিকে তাকায়। আনতারা তখন চুপ করে সোফায় বসে আছে। কিন্তু ইফরাদের চোখে যদিও মনে হচ্ছে আনতারা চুপ করে বসে আছে, আসলে আনতারা মনে মনে দোয়া করছিল। আনতারা সবসময় মনে মনে দোয়া পড়ে। আনতারা তখন আস্তাগফিরুল্লাহ পড়ছিল। ছোট একটা আস্তাগফিরুল্লাহ জিকির করলেই গুনাহ মাফ পাওয়া যায়, সাথে সওয়াবও পাওয়া যায়। আনতারা জিকির করতে করতে মনে মনে ভাবছে, ইফরাত হয়তো এখন তাকে কিছু উল্টাপাল্টা কথা বলবে। ইফরাদের এমন স্বাভাবিক দৃষ্টিকেও আনতারা বিশ্বাস করতে পারে না, কারণ ইফরাত স্বাভাবিকভাবে তাকিয়েও তাকে নোংরা কথা বলে, তার চরিত্র নিয়ে অপমান করে। কিন্তু এবারও ইফরাত তাকে অবাক করে দিল। ইফরাত আনতারার দিকে তাকালেও কিছু বলে না, চোখ সরিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। কারণ এমনিতে ইফরাদের মাথা ব্যথা করছে, আর আনতারাকে দেখলেই যেন তার মাথা আরও বেশি ব্যথা করে। মেজাজ খারাপ হয়ে যায়, রাগ মাথায় উঠে যায়। তাই আপাতত সে মাথা গরম করতে চায় না। একটু পরেই প্রেস কনফারেন্স আছে, সেখানে শান্ত থাকা দরকার। রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই ইফরাত দেখে ইখতিয়ার চৌধুরী সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। ইফরাতকে দেখেই তিনি বলেন, তোমার কাছে যাচ্ছিলাম। ইফরাত স্বাভাবিকভাবেই বলে, 12টায় প্রেস কনফারেন্স ডাকেছি। ইখতিয়ার চৌধুরী বলেন, ভালো করেছো, আমি এই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব থামানো উচিত, নয়তো আবার কোন কাহিনী বের করে ফেলে তোমার। বাঙালি বলে কথা, মাটির নিচে থাকলেও বের করে আনবে যদি একটু গন্ধ পায়। ইফরাত শান্ত গলায় বলে, এমন কিছুই হবে না, রেডি থেকো। 12টার জন্য ইখতিয়ার বলেন, ঠিক আছে। ইফতিনকে বলছি। ইফরাত বলে, বলো। দুপুর ঠিক 12টা একটা ছোট সেন্টারে প্রেস কনফারেন্সের আয়োজন করেছে সাফিন। হলরুমে ইতিমধ্যে সব মিডিয়ার সাংবাদিকরা এসে বসে পড়েছে। সবার সামনে মাইক, ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইস প্রস্তুত। সবাই অপেক্ষা করছে জনপ্রিয় অভিনেতা ইরফান রিদান চৌধুরীর জন্য।
সাংবাদিকদের চোখে মুখে স্পষ্ট কৌতূহল, কেন তাদের এখানে ডাকা হয়েছে। তার থেকেও বেশি উত্তেজনা কাজ করছে অন্য একটা কারণে। গতকালের ঘটনা নিয়ে আজ তারা সরাসরি ইরফানকে প্রশ্ন করতে পারবে। কালকে থেকেই তারা ইরফানের একটা ইন্টারভিউ পাওয়ার জন্য ছোটাছুটি করছিল। স্টেজের ওপর দাঁড়িয়ে আছে সাফিন, সেও ইরফানের অপেক্ষা করছে। সাফির হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি। স্টেজের পিছনে সেন্টারের একটা আলাদা দরজা আছে, সেটা মূলত ব্যাক ডোর। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দরজার দিয়ে ভেতরে প্রবেশ করে ইফরাদ। ইখতিয়ার চৌধুরী এবং ইফতিন, তাদের সাথে ছিল প্রায় 10 থেকে 15 জন বডিগার্ড। তাদের দেখা মাত্রই সাংবাদিকরা হঠাৎ নড়েচড়ে বসে। অনেকে দ্রুত উঠে দাঁড়িয়ে মাইক এগিয়ে ধরে প্রশ্ন করতে ঝাঁপিয়ে পড়তে চায়। ইফরাদ স্টেজের সামনে রাখা পোডিয়ামের কাছে গিয়ে দাঁড়ায়, মাইক্রোটা হাতে দিয়ে ঠিক করে নেয়। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, হ্যালো এভরিওন, সবাই শান্ত হন। আপনাদের এখানে ডাকার একটা উদ্দেশ্য আছে। আপনারা কালকে আমাকেও একটা মেয়ের সাথে হোটেল রুমে দেখে বিভিন্ন নিউজ বানাচ্ছেন, বিভিন্ন নেগেটিভ ছড়াচ্ছেন, যা আমার ফ্যান ফলোয়ার দেখে হতাশ হচ্ছে। তার কথা শেষ হতে না হতেই একজন সাংবাদিক বলে, স্যার আমরা নেগেটিভ ছড়াচ্ছি না, আমরা যা দেখেছি তাই আপনার ফ্যানদের দেখাচ্ছি। আপনার সাথে তো কালকে একটা মেয়েকে। সাংবাদিকের কথা শেষ হওয়ার আগেই ইরফান তার কথাটা ধরে বলে, সে আমার ওয়াইফ হয়। মুহূর্তের মধ্যে পুরো সেন্টার যেন বিস্ফোরণের মতো চমকে ওঠে। সব সাংবাদিক বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে শুরু করে। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ইফরাত রিদান চৌধুরী বিয়ে করে নিয়েছে, অথচ কেউ জানে না। ইফরাত আবার মাইক ধরে বলে, গত পরশু আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী যায়। বার্ষিকী সেলিব্রেট করতে হোটেলে গিয়েছিলাম, কিন্তু আপনারা সেই বিষয়টা নিয়ে কী সব নোংরা হেডলাইন বানাচ্ছেন। এবার আরেকজন সাংবাদিক বলে, কিন্তু স্যার এতে আমাদের দোষ নেই, আমরা তো আপনার জানতে চেয়েছিলাম, কিন্তু আপনি কোনো প্রশ্নের উত্তর দেননি। ইরফান শান্তভাবে উত্তর দেয়, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ পর্দা করে, সে কোনো নন মাহরাম মানুষের সামনে যায় না, সেজন্য বিয়েটা হাইড করে রাখা। সেই জন্যই আমি এড়িয়ে গেছিলাম বিষয়টা, কিন্তু আপনাদের এসব নোংরা হেডলাইনের কারণে আমি আর হাইড রাখতে পারিনি। কিছুক্ষণ থেমে ইফরাত আবার বলে, আমি যেহেতু বিষয়টা ক্লিয়ার করেছি, আশা করি আপনারাও সেই বিষয়টা নিয়ে সব ধরনের নিউজ ডিলিট করে দিবেন এবং এই নোংরা গজবের সমাপ্তি ঘটাবেন। ইফরাত থামে, এবার চোখ মুখ শক্ত করে শক্ত কণ্ঠে বলে, যদি কোনো নিউজ চ্যানেল এ বিষয়টা নিয়ে আর কোনো নিউজ কিংবা পুরনো নিউজ পুরনো প্ল্যাটফর্মও থেকে না সরায়, তাহলে সেই নিউজ চ্যানেল কীভাবে টিকে এটা ইফরাত রিদান চৌধুরী দেখে নিবে। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক সিরিয়াস, তাকে নিয়ে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে কথা হবে, আই ডোন্ট লাইক দ্যাট। সন্ধ্যা তখন 8টা। আনতারা সদ্য এশারের নামাজ শেষ করেছে। নামাজের পর শান্তভাবে বসে তসবিহ পড়ছে। তার ঠোঁটে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনোযোগ দিয়ে তাসবিহ পড়ছে। ঠিক তখনই দরজায় নক হয়। আনতারা শুনতে পেলেও কোনো জবাব দিতে পারে না, কারণ সে তখনও তসবিহ পড়ার মাঝখানে। কিছুক্ষণ পর দরজাটা নিজেই খুলে ভেতরে ঢুকে একটা মেয়ে। মেয়েটির পরনে সাদা ক্রপ টপ, তার উপর আকাশি আর সাদা রঙের স্তর করা স্টাইল শার্ট, নিচে স্কার্ট, পায়ে সিনক্রাস, চুলগুলো গোল্ডেন আর কালো মিশ্রণে রং করা, দেখতে চোখ ধাঁধানো সুন্দর। আনতারা তাকিয়ে মেয়েটাকে দেখে মনে মনে আন্দাজ করে, হয়তো মেয়েটা তার সমবয়সী না হলে একটু বড়। মেয়েটি দরজার কাছে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে আনতারার দিকে তাকিয়ে রইল। আনতারা কিছু বলতে পারে না, তসবিহ শেষ হয়নি এখনও। সে সামান্য অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে রাখলো। অবশেষে আনতারার তসবিহ পড়া শেষ হলো। সে মাথা তুলে মেয়েটির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। মেয়েটি একই তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগিয়ে এসে আস্তে আস্তে বলে, ওয়ালাইকুম সালাম। একটু থেমে মেয়েটা আবার জিজ্ঞেস করে, চিনো
আমি কে? আন্তরা ধীরে তোর দিকে মাথা নেড়ে বুঝিয়ে দেয় সে চিনে না। মেয়েটি ঠান্ডা গলায় বলে, তুমি যাকে মাস্টার প্ল্যান করে বিয়ে করেছো, ইফরাদ রিদান চৌধুরীর বোন ইরাইনা ইলাই চৌধুরী। আন্তরা আস্তে করে বলে, ও ইরাইনা। আবার বলে, দেখতে তো একদম বোলাবালা লাগছে। অবশ্য এটাই তো তোমাদের অস্ত্র, বড়লোক ছেলে ফাঁসানোর। এবার আন্তরা চোখ তুলে তাকায়। ইরাইনার কথাটা তার ভালো লাগে না। কতটা একটু ধীর করে আন্তরা, আমি ফাঁসিয়ে বিয়ে করিনি, ইফরাদ নিজে সে আমায় বিয়ে করেছে। ইরাইনা ভ্রু সামান্য উঁচু করে ঠোঁটের একপাশে ব্যঙ্গের হালকা হাসি ফুটিয়ে বলে, ওয়াও, গলায় দেখি জোর আছে। আন্তরা আবার চোখ সরিয়ে নেয়, দৃষ্টি নিচু, কিন্তু চোখে আগের মতোই দৃঢ়তা। আন্তরা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আপু, জ্বরের কিছু না, কিন্তু সত্যি আমি অমন মেয়ে না। আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। ইরাইনা কঠিন দৃষ্টিতে আন্তরার দিকে তাকিয়ে বলে, আমরা তোমাকে তোমার আসলটাই বুঝেছি। আর যদি এতই ভালো হও তাহলে চলে যাও। আন্তরা অবাক হয়ে ইরাইনার দিকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, কোথায় যাব আমি? ইরাইনা সরাসরি বলে, তোমার বাড়িতে। আন্তরা শান্তভাবে উত্তর দেয়, আমাকে বের করে দিয়েছে। বাড়িতে রাখার মতো কাজও করনি। আন্তরা চুপ করে রইল। কিছুক্ষণ পর ইরাইনা আবার বলে, চুপ হয়ে গেলে কেন? এখন আর গলার জোর নেই। আন্তরা এবার চোখ তুলে তাকায়, শান্ত কণ্ঠে বলে, যে বুঝতে চায় কিংবা বিশ্বাস করতে চায় তাকে বোঝানো কিংবা বিশ্বাস করানো যায়, কিন্তু এবারের কেউই আমাকে বিশ্বাস করতে চায় না, আর আমার কথা বুঝতেও চায় না। তাই গলা ফাটিয়ে চিৎকার করেও কোনো লাভ নেই, সেজন্য চুপ হয়ে গেছি। ইরাইনা তিনকস্বরে বলে, চিৎকার করে কি বলতে চাও? বলতে চাও সেদিন ব্রো হোটেল রুমে যাওনি, নাকি ব্রোয়ের সম্মতিতে গেছো? আন্তরা তীর কণ্ঠে বলে, সে রাতের কিছুই আমার মনে নেই। সেই রাত নিয়ে কি বলবো, কিন্তু আপনারা যেভাবে আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলছেন, আমি সেরকম না। আমি প্ল্যান করে আপনার ভাইকে ফাঁসিয়ে বিয়ে করিনি। ওনাকে তো আমি চিনিই না। আমি কোরআনের হাফেজা, অন্য জগতের মেয়ে। আমি শুধু আল্লাহর ইবাদত বান্দেগি নিয়েই থাকতে পছন্দ করি। আপনার ভাইয়ের টাকায় দুনিয়ার ভোগ বিলাস করার কোনো লোভ আমার নেই। ইরাইনা কিছুক্ষণ চুপ করে রইল। সে আন্তারার দিকে ভালো করে তাকিয়ে আন্তারাকে বোঝার চেষ্টা করে। মনে মনে ভাবে, আন্তারা কি সত্যি এমন, নাকি এসব কথা বলে সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে? ধর্মের কথা বলে কি নিজেকে ভালো প্রমাণ করতে চাইছে? কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তার মনে হলো, না, আন্তারা মিথ্যা বলছে না কিংবা অভিনয় করছে না। ইরাইনা স্বাভাবিক কণ্ঠে বলে, ভোগবিলাসের লোভ না থাকলে আমার ভাইকে বিয়ে করতে না। কোরআনের হাফেজা মেয়ে অন্তত মিডিয়ার ছেলে কিংবা অ্যাক্টরকে বিয়ে করে না, নিজের মতো কোরআনে হাফেজকেই বিয়ে করে। আন্তারা নরম সুরে বলে, এই বিয়েটাকে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে মনে করি, আর আল্লাহর পক্ষ থেকে যা আসে তা অবশ্যই উত্তম হয়। এই বিয়ের ভবিষ্যৎ কী হবে আমি জানি না, তবে যেহেতু এটা আল্লাহর হুকুমে হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে। তোমার ভালো হোক কিংবা খারাপ, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার ভাইয়ের সাথে খারাপ কিছু হতে আমি দেব না। যদি খারাপ করার চিন্তা নিয়ে জীবনে এসে থাকো, তাহলে মনে রেখো তোমার সাথে অনেক অনেক খারাপ হবে। আন্তারা শান্তভাবে বলে, আমি সচেতনভাবে কখনো কারো ক্ষতি করিনি, এমন চিন্তা কখনো কল্পনাতেও আনিনি। সেখানে নিজের স্বামীর কথা কিভাবে ভাববো? ইফরাত আমাকে স্ত্রী হিসেবে কবুল করুক বা না করুক, আমি ইফরাতকে কবুল করেছি। বিয়ের আজ একদিন, এই একদিনের যতবার আল্লাহর কাছে হাত তুলেছি, ততবার আমার দোয়ায় ইফরাতকে রেখেছি। আন্তারার কথা ইনার ভালো লাগলো, তবে সে পুরোপুরি নরম হলো না। আগের তুলনায় একটু শান্ত স্বরে বলে, ক্ষতি করবে কি করবে না সেটা জানি না, তবে জানিয়ে রাখ বলেই ইরাইনা চলে যায়। আন্তারা চুপ করে রইল। সে জানে সে রাতের ঘটনাটা সবার জন্য সহজে মেনে নেওয়া সম্ভব না। আন্তারা ভুল করেছে,
এটা আন্তরা মানে। আর সেই কারণেই সে অনেক কিছু সহ্য করেছে, সবার কথা চুপচাপ শুনছে, সব কিছু ঠিক করার চেষ্টা করছে। সে ইফরাদের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে, ইফরাদের রাগ, খারাপ কথা সব কিছু সহ্য করছে, কারণ সে মনে করে ভুলটা তারই ছিল। তবুও সে একটু চায় সবাই অন্তত সেই রাতের ঘটনাকে নিয়ে তাকে এভাবে কষ্ট না দিক। একটা মেয়ের জন্য তার চরিত্র অনেক মূল্যবান, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আর যখন সেই মেয়েকেই তার চরিত্র নিয়ে খারাপ কথা শুনতে হয়, তখন ভেতরটা ভেঙে যায়। এদিকে ইরাইনা ইফরাদের রুম থেকে বের হতেই সামনে ইফরাদের সাথে দেখা হয়। ইফরাদ ইরাইনাকে দেখে ভ্রু কুঁচকে বলে, তুমি কখন এসেছো? তোমার তো আরও 3 দিন পর আসার কথা ছিল। ইরাইনা স্বাভাবিক ভঙ্গিতে বলে, বড় ভাই বিয়ে করেছে। এই গুড নিউজ শুনে নিজেকে আটকাতে পারিনি, তাই চলে আসলাম। ইফরাদ অবাক হয়ে বলে, হোয়াট দ্য হেল ইলান, এই 3rd ক্লাস বিয়ের খবর শুনে তুমি এত বড় প্রজেক্ট ফেলে চলে এসেছো? ফেলে আসেনি, কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। আমি না থাকলেও এখন থেকে ডিরেকশন দিলেই হবে, তাই এসেছি। ইফরাদ রাগে বিরক্তিতে বলে, ইলান, তোমাকে আমি রেসপন্সিবল মনে করতাম, কিন্তু তুমি এই সামান্য একটা বিষয়ের জন্য কাজ ফেলে। ইরাইনা ইফাদকে থামিয়ে বলে, সামান্য এটা ব্রো, গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার যা দেখেছি তোমাকে আর মেয়েটাকে নিয়ে, তার উপর আজ দুপুরে আবার দেখলাম তুমি বলছো তোমাদের নাকি 1 বছর আগে বিয়ে হয়েছে। ইফরাদ রাগ আর বিরক্তিতে ফুসফুস করে ওঠে, ওসব মিথ্যে বলেছি কেরিয়ার আর রেপুটেশন বানানোর জন্য। তুমি তো ফোন করে জিজ্ঞেস করতে পারতে এভাবে আসার কি দরকার ছিল। ইরাইনা শান্তভাবে পরিস্থিতি সামলানোর ভঙ্গিতে বলে, ওকে ব্রো, কুল, রেগে যাচ্ছ কেন? ইফরাত রাগ চেপে বলে, গত 2 দিন ধরে এইসব কারণে আমার মেজাজ অনেক খারাপ, তার উপর এখন এমন একটা ছোট বিষয়ে তুমি এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে চলে এসেছো, এটা ভেবেই আরও বেশি রাগ হচ্ছে। ইরাইনা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ইরফাতকে আশ্বস্ত করে, এই ব্যাপার নিয়ে চিন্তা করার কিছু নেই। ইরাইনা ইলান চৌধুরী নিজের কাজ ঠিকভাবেই করে, তাই চিন্তার কোনো কারণ নেই। পারফিউম ঠিক সময়েই লঞ্চ হবে, আর আই এম শিওর আমাদের অন্য প্রোডাক্টগুলোর মতো পারফিউমও টপে থাকবে। সেটাই যেন হয়। ইরাইনা মাথা নাড়ে, তারপর কিছুটা কৌতূহল চোখে প্রশ্ন করে, এখন বলো, বিয়ে তো করেছো, এই বিয়ে নিয়ে এখন কি করবে? ইফরাদ এই প্রশ্নের উত্তর দেয় না, বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু শান্ত গলায় বলে, যাও, রেস্ট নাও, সেখানে অনেক পরিশ্রম করেছো। ইরাইনা একটু থেমে সরাসরি ইফরাদের দিকে তাকিয়ে বলে, তুমি কি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছো না? ইফরাদ বিরক্তির স্বরে বলে, আমি শুধু ওই মেয়েটাকে গুরুত্ব দিতে চাই না, তুমিও দিও না। ইরাইনা আর কথা বাড়ায় না, বলে, ওকে বলে ইরাইনা চলে গেল। ইফরাদ রুমে ঢুকে দেখে রুম খালি, কেউ নেই রুমে। ইফরাত হাতে থাকা কোটটা সে বিছানার উপর ছুঁড়ে, তারপর গলার টাই ঢিলা করে খুলে সেটাও বিছানায় ফেলে দেয়। এরপর সে আলমারির কাছে গিয়ে দরজা খুলে শাওয়ারে নেওয়ার জন্য কাপড় বের করতে লাগলো। একটা ব্লু টি শার্ট আর কালো ট্রাউজার বের করে আলমারির দরজা বন্ধ করতে যাবে, তখন তার চোখে কিছু পড়ে। সে আলমারি বন্ধ না করে ভেতর থেকে কয়েকটা হ্যাঙ্গার বের করে, নিজের কাপড়ের মাঝখানে দেখতে পায় সালোয়ার কামিজ আর ওড়না। ইফরাদ বুঝতে পারে এগুলো আনতারার কাপড়, কারণ তার রুমে অন্য কোনো মেয়ের কাপড় থাকার কথা না। এটা দেখে তার মেজাজ খারাপ হয়ে গেল। রাগে ইফরাদ চিৎকার করে বলতে লাগলো, এই মেয়ে, কোথায় তুমি? এই মেয়ে, ডাকছি আমি। আনতারা বেলকনিতে বসেছিল, তার মন খুব খারাপ, বাড়ির কথা মনে পড়ছিল, বাবাকে মনে পড়ছিল, বোনকে মনে পড়ছিল, মাকেও মনে পড়ছিল। এই কারণেই সে বেলকনির মাটিতে বসে দূরের আকাশের দিকে তাকিয়েছিল। আন্তারার যখন মন খারাপ থাকে তখন সে আকাশের দিকে তাকিয়ে থাকে, এতে তার মন ধীরে ধীরে ভালো হয়ে যায়। তার মনে হয় আল্লাহ তার চোখের কষ্ট সহ্য করতে পারে না, তাই যখনই সে কষ্ট ভরা চোখে আকাশের দিকে তাকায়, কিছুক্ষণ পরই তার মনটা হালকা হয়ে যায়। আন্তারা আকাশের দিকে তাকিয়েছিল, এমন সময় হঠাৎ সে
ইফরাদের চিৎকার শুনতে পায়। সে দ্রুত উঠে দাঁড়ায় এবং তাড়াতাড়ি রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখে ইফরাদের মুখ রাগে শক্ত হয়ে আছে। সে রাগ চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু তার মুখ ভঙ্গি খুব কঠিন লাগছে। আন্তারা এগিয়ে এসে বলে, কি হয়েছে ইফরাদ? ইফরাদ আন্তারার দিকে তাকায়। ইফরাদের মুখ শক্ত হয়ে আসছে, কঠিন গলায় বলে, আমার কারবারে কাপড় রাখার সাহস কোথায় পেয়েছো তুমি? আন্তারা শান্তভাবে বলে, তাহলে কোথায় রাখবো আমার কাপড়? এই রুমে তো কাপড় রাখার আর কোনো জায়গা নেই। ইফরাত তীক্ষ্ণ স্বরে বলে, মাটিতে রাখবে। তোমার জায়গা যেমন মাটিতে, তেমনি তোমার কাপড়ের জায়গাও মাটিতেই। আন্তারা আগের ভঙ্গিতেই বলে, সবারই শেষ জায়গা মাটিতেই হবে। আপনি ধনী বলে আপনার শেষ জায়গা আসমানে আর আমার মাটিতে হবে এমন না। ইফরাত দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে বলে, থাপ্পড় মেরে না তোমার দাঁত সবগুলো ফেলে দিব। কালকে রাতে কি করেছি ভুলে গেছো? আন্তারা ধীর কণ্ঠে বলে, না ভুলিনি। ইফরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার বলে, মনে আছে? তাহলে ভয় হয়নি আমার কারবারে তোমার কাপড় রাখতে? কাপড় আমি রাখিনি। ইফরাত সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, কে রেখেছে? আপনাদের বাসায় হেল্পিং হ্যান্ড। ইফরাত রাগ নিয়ে বলে, নাম বলো দেখি, কার এত সাহস হয়েছে আমার কারবারে তোমার কাপড় রাখার? আমার থেকে পারমিশন না নিয়ে আজকেই তাকে চাকরি থেকে বের করে দেব। আন্তারা চুপ করে রইল। সে বুঝতে পারছে ইফরাত খুব রেগে আছে। সত্যি হয়তো শাহনারাকে কাজ থেকে বের করে দিতে পারে, কিন্তু সেটা সে চায় না। তার কারণে কারোর ক্ষতি হোক, এটা সে চায় না। তাই আন্তারা কথা ঘুরিয়ে শান্তস্বরে বলে, ঠিক আছে, আমি আর আপনার কারবারে কাপড় রাখবো না। শান্ত হন, রাগারাগি করে বাইরের লোকজনকে জানানোর প্রয়োজন নেই। ইফরাত ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আন্তারার দিকে তাকায় এবং ধীরে ধীরে আন্তারার দিকে এগিয়ে এলো। তাদের মাঝে এখন প্রায় 2 হাত দূরত্ব। ইফরাত কড়া স্বরে বলে, এই মেয়ে, তুমি আমাকে বলবে আমি কি করব আর কি করব না। আন্তারা শান্তভাবে বলে, আপনার তো আমার কাপড় রাখা নিয়েই সমস্যা ছিল, আমি কাপড় সরিয়ে নিছি, তাহলে সমস্যাও শেষ। ইফরাত কঠিন স্বরে বলে, কাপড় সমস্যা না, সমস্যা তুমি। আমাকে যদি আমার জীবন থেকে সরিয়ে নিতে পারতাম, তাহলে আমার জীবনে কোনো সমস্যাই থাকতো না। আন্তারা চোখ মুখ শক্ত করে ফেলে, কণ্ঠ দৃঢ়তা নিয়ে বলে, আমি যদি সমস্যাই হয়ে থাকি, তাহলে এই সমস্যাকে বিয়ে করে আজীবনের জন্য কেন নিজের জীবনে জড়িয়ে নিলেন? সম্মান রক্ষা করার জন্য অন্য কোনো পথ দেখে নিতেন। ইফরাত ফুঁসে উঠে, ছিল না কোনো পথ? যদি থাকতো, তাহলে অন্তত তোমার মতো চরিত্রহীন মেয়েকে বিয়ে করতাম না। আন্তারা এবার আগের তুলনায় দ্বিগুণ দৃঢ়তা নিয়ে বলে, আমি চরিত্রহীন না ইফরাত, আমার আল্লাহ জানেন আমি কেমন। সে রাতে কি হয়েছিল আমি জানি না, তবু আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই আজকের পর থেকে আমি আর কোনোদিন সেই রাতের জন্য ক্ষমা বা সাফাই কিছুই দেব না। ইফরাত বিদ্রূপের হাসি দিয়ে বলে, সাফাই করার মুখ তোমার আছে, অবশ্য তুমি নির্লজ্জ। আমি তোমার কাছ থেকে এক বিন্দু লজ্জা আশা করি না। আন্তারা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আজ তার চোখে জল এলো না। সে নিজেকে শক্ত করে রাখলো, কিন্তু কথাগুলো তার মনে কষ্ট দিয়েছে। তবু সে ইফরাতকে বুঝতে দিতে চাইল না যে সে কষ্ট পাচ্ছে, কারণ সে বুঝে গেছে ইফরাত ইচ্ছে করেই এমন কথা বলছে যাতে সে কষ্ট পায়। মুখ অন্যদিকে রেখেই আন্তারা বলে, সরুন, আমি আমার কাপড়গুলো নিয়ে যাব। ইফরাত বিরক্তি মুখে সরে দাঁড়ায়। আন্তারা আলমারি থেকে নিজের কাপড়গুলো বের করে নেয়। তারপর আন্তারা আলমারি থেকে বের করার কাপড়গুলো এনে চেয়ারের উপর রাখে। সেটা দেখে ইফরাত ব্রুকুসকে জিজ্ঞেস করে, এখানে কেন রাখছো? আন্তারা জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর নিজের কাপড়গুলো নিয়ে আবার বেলকনিতে চলে গেল। এদিকে ইফরাত ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বের হয়। ইফরাত হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেয়, তারপর বিছানার ওপরে সে ধপ করে শুয়ে পড়ে। ইফরাদের শরীরে এখন খুব ঘুম দরকার। সকালে মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠেছিল, এরপর মিডিয়া প্রেস কনফারেন্স, তারপর আরও নানান বিষয় সামলাতে হয়েছে। সব মিলিয়ে সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। তার উপর সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। মোট কথা
এই মুহূর্তে তার ঘুম খুব প্রয়োজন। ইফরাত রুমের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আন্তারা বেলকনি থেকে ফিরে রুমে আসে। রুম অন্ধকার দেখে সে বুঝতে পারে ইফরাত ঘুমিয়ে পড়েছে। আন্তারাও শরীর ক্লান্ত লাগছে, তারও ঘুম দরকার, কিন্তু সে কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না কোথায় ঘুমাবে। বিছানায় ইফরাতের পাশে শুলে যদি ইফরাত রেগে যায়, আবার এই রুমে কোনো সোফাও নেই, সে সেখানে শুয়ে পড়বে। গতকাল তো কাঁদতে কাঁদতে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আজ কোথায় ঘুমাবে? কিছুক্ষণ ভেবে আন্তারা সিদ্ধান্ত নেয়, সে ঠিক করে ইফরাদের পাশেই ঘুমাবে। ধীরে ধীরে গিয়ে চুপচাপ ইফরাদের পাশে শুয়ে পড়ে। গল্প রুহ আবিষ্ট তুমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। ধন্যবাদ।